হাই জিনিয়াস, ওয়েলকাম টু এইচএম স্টাডি। তাহলে চলো আজকে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে অনুশীলনী 3.3 এবং তার সঙ্গে যে উদাহরণগুলো ছিল যে প্রতিস্থাপন পদ্ধতির উপরে কীভাবে দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ আমরা সমাধান করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা কী দেখবো? আজকে আমরা এই যে অপনয়ন পদ্ধতিটা দেখবো, এলজেব্রিক মেথড বা বীজগণিতিকভাবে কীভাবে দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণকে সমাধান করা যায় তার দ্বিতীয় একটি পদ্ধতি, যেটা হলো অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন মেথড। মানে প্রথমেই আমরা একটু টেকনিক ইউজ করে একটা চলককে প্রথমে ক্যান্সেল করে নেব, তারপর করব। এটা অবশ্য প্রতিস্থাপন পদ্ধতি থেকে সোজা, আসলে কোনোটাই সোজা না। মানে কোনো কোনো ক্ষেত্রে লৈখিক পদ্ধতি সোজা, কোনো ক্ষেত্রে অপনয়ন সোজা, কোনো ক্ষেত্রে প্রতিস্থাপন এরকম জঘন্য, কোনো কোনো ক্ষেত্রে সোজা। তাই আমাদের সকলটি জানা দরকার। তাহলে প্রথমে এটা শুরু করার আগে আচ্ছা চলো তাহলে আমরা উদাহরণ 11 থেকে প্রথমে শুরু করি। আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবো যে এটা সলভ করার মাধ্যমে, উদাহরণ 11 সলভ করার মাধ্যমে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে ইউজ করি। ঠিক আছে, তাহলে উদাহরণ 11 আমাদেরকে কি বলছে? দুজন লোকের আয়ের অনুপাত 9:7, ঠিক আছে, এবং তাদের খরচের অনুপাত হচ্ছে 4:3। তোমরা তো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। যদি তাদের প্রত্যেকে প্রতিজনে মানে প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের মাসিক আয় নির্ণয় করো। ঠিক আছে, খুব সিম্পল। মানে তাদের আয়ের অনুপাত দেওয়া আছে এত এবং তাদের খরচের অনুপাত দেওয়া আছে এত। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে যে তাদের সঞ্চয়ের পরিমাণ এত। যদি প্রতি মাসে তাদের প্রত্যেকে প্রতি মাসে অত টাকা সঞ্চয় করে, ঠিক আছে, প্রত্যেকে, তাহলে তাদের মাসিক আয় নির্ণয় করো। খুব সিম্পল, কোনো প্রবলেম না। মানে আমাদের যে আয়ের অনুপাত দেওয়া আছে, মানে প্রথমটি 9:7, তাহলে 9 একজনের হবে আর 7 আর আমাদের এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা এলজেব্রিক মেথডে প্রথমে অনুপাতকে এক্স বলে ধরে নেব। যেমন আমরা অনুপাত তো দেওয়া আছে 9:7, তাহলে আমরা বলবো তাহলে প্রতিজনের আয় কত? প্রতিজনের আয় হলো আমাদের 9x এবং 7x টাকা এরকম। আর প্রতিজনের খরচ কত? 4x এবং 3x টাকা। ঠিক আছে, তাহলে আমাদের যে দেওয়া আছে প্রতিজনে 2000 টাকা করে সঞ্চয় করে, তাহলে প্রথম মানে 9x মাইনাস তার খরচ 4y, সেটা বিয়োগ করলে 2000 সমান হবে। একইভাবে দ্বিতীয় জনের 7x যে আয়, সেটা থেকে আমরা যদি 3y সেটা যদি বিয়োগ করে নিই, তাহলে তাদের 2000 টাকা সমান। এটা প্রশ্ন মধ্যে দিচ্ছে। বাস এই দুইটা সমীকরণ পেয়ে যাবো এবং আমরা করে নেব। তাহলে আমাদের প্রথমে কি ধরতে হবে? প্রথমে ধরো এক সেকেন্ড, আমি উদাহরণ 11 লিখে নিই। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে যে তাদের আয় কত। তাহলে আমরা ধরে নিই, আয় তো দেওয়া নেই, যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে, তাই আমাদের ধরতে হবে আয়টা কত। অনুপাত দেওয়া থাকলে আমরা এরকম একটা চলক সাথে পূরণ করে আমরা বলে দেবো যে এটা তার আয়। ধরি প্রত্যেকজনের আয় 9x এবং 7x, এবং প্রত্যেকজনের তাদের প্রত্যেকের আয় 9x এবং 7x, আর তাদের প্রত্যেকের ব্যয় কত? 4y এবং 3y এরকম। এই তো এখন প্রশ্ন মধ্যে কি দিচ্ছে যে তাদের সঞ্চয়ের পরিমাণ 2000 টাকা, মানে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন মধ্যে দিদি অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি হবে? প্রথম জনের ক্ষেত্রে তার আয় কত? 9x, তার ব্যয় কত? 4y, তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কি হবে? 9x মাইনাস 4y ইকুয়াল টু 2000 সমান। এটা দিয়ে দিচ্ছে প্রশ্নতে। ঠিক আছে, মানে সঞ্চয় 2000 টাকা হয়। এবং দ্বিতীয় জনের ক্ষেত্রে কি হবে? একই জিনিস, তার আয় ছিল 7x, তার ব্যয় ছিল 3y, সেটাও কত 2000, কারণ বলছে যে প্রতিজনে 2000 টাকা করে সঞ্চয় করো। এটা সলভ করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করবো না, যদিও তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও একবার করে দেখবে যে রাফ পেজে কি হয়। লৈখিক পদ্ধতিতেও করলে দেখবে যে কোন পদ্ধতিটা সহজ। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে কি করি? আসলে দেখো, অপনয়ন নিয়মটা কি? হয়তো x না হয় y, এই দুইটা থেকে হয়তো x না হয় y, আমরা দেখব যে সমান করতে হবে। মানে এই যে সহগ, যেটা y এর সহগ হোক বা x এর সহগ হোক, আমাদের সমান করতে হবে। সমান করতে হলে কি করতে লাগবে? যেমন এখানে হয়তো আমাদের কিছু একটা পূরণ করতে লাগবে, ঠিক আছে, এখানে যেমন কিছু একটা পূরণ করতে লাগবে উভয় দিকে, এরপরে সমান হবে। তাহলে এখন কোনটা সহজ? যদি আমি x দেখি আমার সমান করতে গিয়ে আমার একটু ইজি লাগছে, তাহলে আমি xটাকে সমান করে নেব। যদি আমার yটা যদি দেখি সমান করতে একটু ইজি লাগছে, তাহলে আমি yটা সমান করে নেব। সমান করব কিভাবে? দাঁড়াও, কোন নাম্বারে সমান করবো? এখন দেখো
এখানে দেখছি আমি 9 এবং 7 এই দুইটার মধ্যে যদি আমি সমান করতে যাই তাহলে 7 নং 63, মানে এটা এই 9কে আমার 63 বানাতে হবে। দুইটা নাম্বারের আমরা শুধু এলসিএম নিয়ে নেবো। এলসিএম মানে লসাগু, তোমরা অলরেডি জানো। এলসিএম নিলে সব থেকে ছোটো নাম্বার আসবে, আর বড়ও হবে, কোনো প্রবলেম হবে না, অঙ্কটা করতে একটু প্রবলেম হবে যেহেতু নাম্বারটা বড় হয়ে যাবে। কিন্তু এলসিএম সব থেকে ছোটো সাধারণ যে গুণিতক যদি আমরা নেই তাহলে কি হবে, খুব ইজিলি হয়ে যাবে অঙ্ক, যোগ বিয়োগ এরকম এগুলো করতে খুব ইজি হবে। তাই এই 7 নং 63 মানে এটাকেও আমাদের 7 দিয়ে পূরণ করতে হবে এবং এটাকে 9 দিয়ে পূরণ করতে হবে। যদি এটাকে 7 দিয়ে পূরণ করে দিই তাহলে এই টার্মটা হয়ে যাবে 63x, আর এই সমস্তটাকে যদি আমি 9 দিয়ে পূরণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 63x, মানে আমরা x-কে সমান করে নিলাম এইটা। আর যদি y-কে সমান করতে যাই তাহলে দেখো এই 4 আর 3 মধ্যে লসাগুটা কি 12, তোমরা লসাগু বের করে দেখে নেবে। বলো 12 যদি হয় মানে এটাকেও আমাদের 12 বানাতে হবে, এটাকে যদি 12 বানাই শুধু 3 পূরণ করছি, এটাকে যদি আমি 12 বানাই শুধু 4 পূরণ করছি, তাহলে এখানে 3 আর 4 পূরণ করতে লাগে আমাদের, কিন্তু এখানে কি 7 আর 9 পূরণ করতে লাগে। তা আমি এই x-টাকে সমান করতে যাব না, আমি এই y-টাকে সমান করব। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে তোমাদের সমান পেয়ে যাবে, আর কোনো কোনো ক্ষেত্রে এভাবে পাবে যে তোমাদের সমান করতে লাগবে। তাহলে এখন আমরা কি করি, আমরা বলি এখন যেহেতু জানি কি সমান করতে গিয়ে আমাদের উপরে লাইনে আমাদের 3 পূরণ করতে লাগছে, ঠিক আছে তো, আর নিচের লাইনে আমাদের 4 পূরণ করতে লাগছে, তাহলে আমি এই 1 ইন্টু 3 দিয়ে দিলাম। এটা কিসে সমান হবে, এই সমীকরণ 1কে যদি আমি 3 দিয়ে পূরণ করি তাহলে কি হবে, সমস্ত প্রতিটা পদের সঙ্গে প্রতিটা টার্মের সঙ্গে আমাদের 3 পূরণ হবে। এটার সঙ্গে হলে 3 নং 27x, এটার সঙ্গে হলে 3 আর 12y, এটার সঙ্গে হলে 3 দুগুণা 6000। ঠিক আছে, এই হয়ে গেল। এখন আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা কি করব, এই 7 এই টার্মটাকে আমরা এই বহুপদ সমীকরণকে আমরা কি করতে লাগবে, 4 দিয়ে পূরণ করতে লাগবে, কারণ এখানে 12 বানাতে হবে তো। তাহলে 4 দিয়ে পূরণ করলে 4 7 28x মাইনাস 3 12y ইকুয়াল টু 4 দিয়ে পূরণ করলে 4 দুগুণা 8000। ঠিক আছে, এরপরে কি করতে লাগবে দেখো, এরপরে আমাদের নিড অনুযায়ী, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হয়তো যোগ করতে লাগবে, না হয় বিয়োগ করতে লাগবে। যোগ কখন করতে লাগবে, যদি এই দুইটাকে আমরা সমান করছি, এই ক্ষেত্রে তো আমরা y-কে সমান করছি, কোনো ক্ষেত্রে আমরা x-কে সমান করব, যেগুলোকে আমরা সমান করছি যদি তাদের চিহ্ন সেম থাকে, একই চিহ্ন থাকে, তাহলে আমরা বিয়োগ করে নেব, হয়ে যাবে। আর যদি তাদের চিহ্ন উল্টাউল্টি হয়, যেমন এখানে যেমন ধরো মাইনাস আছে কিন্তু এটার সঙ্গে প্লাস আছে, তাহলে আমরা যোগ করে নেব। খুব সিম্পল, একটি স্টেপ তোমরা মনে রাখবে। এখানে যেহেতু উল্টাউল্টি মানে একটা সেম আছে, মাইনাস আছে, তাহলে আমরা বিয়োগ করব। কিন্তু বিয়োগ করার আগে কি করতে হয় দেখো, আমরা এখানে নিচের যে পদগুলো আছে সেগুলোর আমরা চিহ্ন পরিবর্তন করে নেবো। যেমন এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, হয়ে গেল। এই যে আমরা ভাগ পদ্ধতিতে যেভাবে বিয়োগ করেছিলাম, আর তোমরা অলরেডি আগের ক্লাসেও দেখে এসেছো বহুপদ রাশি কীভাবে। এখন আমরা কি করব, এই যে হলো, এখন আমরা এখানে যেহেতু আমরা বিয়োগ করছি তো বিয়োগ করতে লাগবে, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, মানে উপর থেকে নিচে বিয়োগ করবো, সিম্পল আর কিছু না। তাহলে যদি আমরা বিয়োগ করে নিই, বিয়োগ করলে কী হবে, এখান থেকে 27 বড়োটা চিহ্ন কি মাইনাস, মানে 28x থেকে 27x গেলে থাকবে শুধু x, আর এখানে বড়োটা চিহ্ন নাই তো এটা প্লাস 12y মাইনাস 12y ক্যান্সেল, এখানে বড়োটা চিহ্ন মাইনাস, 8000 মাইনাস 6000 ইকুয়াল টু 2000, আর মাইনাস মাইনাস যদি আমরা উভয় দিক থেকে ক্যান্সেল করে নিই তাহলে এই যে x ইকুয়াল টু 2000 পেয়ে গেলাম। ইজিলি একটা চলক বের হয়ে আসলো, মানে একটু পরে দেখবে তোমরা। এখন আমরা এখানে করি y-টাকে বের করি। এখন কি করব, কিছু না, এই x ইকুয়াল টু যে 2000 এটা আমাদের সমীকরণ 1 হোক বা 2 এ হোক আমরা বসিয়ে দেবো। এখন দেখছি যে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, 2তে বসালে আমাদের সংখ্যাটা একটু ছোটো ছোটো আছে, মানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমরা সমীকরণ 2তে বসাই, এই জায়গায় বসিয়ে দিই, এখানে পরে করব। তাহলে এখন কি বলবো, x এর মান 2তে বসাই, ব্যাস। বসালে আমরা কি পেয়ে যাব, আমরা y পেয়ে যাব, সিম্পল। বসালে কি হবে, 2তে বসালে 7 ইন্টু 2000 মাইনাস 3y ইকুয়ালস টু 2000। এখন কি হবে, এখন কিছু না, 7 দুগুণা 14000 মাইনাস 3y ইকুয়ালস টু 2000। ঠিক আছে, এরপরে আমরা যদি এই লাইনকে যদি এদিকে নিয়ে যাই, তোমরা কপির নিচে জায়গা আছে তো সেখানে করবে। তাহলে এখানে নিয়ে গেলে কি হবে, 14000কে আমি রাইট সাইডে নিয়ে যাব এবং 3y বাম সাইডে থাকবে, তাহলে কি হবে
মাইনাস 3y ইকুয়ালস টু 2000 মাইনাস 14000, 2000 মাইনাস 14000। এখন কি হবে, মাইনাস 3y ইকুয়ালস টু বড়টা চিহ্ন মাইনাস, 14000 থেকে 2000 বিয়োগ হলে থাকবে 12000, এবং মাইনাস মাইনাস উপর দিক থেকে ক্যান্সেল করে নিলাম, থাকবে কি 3y ইকুয়াল টু 12000, তাহলে y ইকুয়াল টু কী হবে 12,000/3, এই তো হয়ে গেল 12,000/3। তাহলে 3 দিয়ে 3 4 12, আর থাকলো কত 3টা শূন্য, তাহলে 1টা 2টা 3টা 4000। এক্স কত 2000 আর y কত 4000। ঠিক আছে, এখন কি বলেছে আমাদেরকে, বলছে যে এই হয়ে গেল, এভাবে অপনয়ন পদ্ধতি করা হয়। ঠিক আছে, আমি আরও একবার তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেবো, এটা শেষ করে নিই। তাহলে আমাদেরকে বলেছিল কি তাদের মাসিক আয় নির্ণয় করো। মাসিক আয়, এই যে তাদের প্রত্যেকের আয় ছিল, তাহলে আমরা এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিলে এই একজনের আয় হয়ে যাবে, আর ওয়াইয়ের জায়গায় যদি আমরা এই মানটা কি বলছিল, তাহলে তাদের মাসিক আয়, তাহলে এক্সের জায়গায় এই এক্সের জায়গায় আমরা যদি এই 2000 এখানে যদি বসিয়ে দিই, বা এই এক্সের জায়গায় যদি এই 2000 যদি বসিয়ে দিই, তাহলে তাদের মাসিক আয় বের হয়ে আসবে। আর ওয়াইয়ের তো দরকার লাগছেই না আসলে। যদি আমাদেরকে এরকম বলতো যে মাসিক আয় এবং মাসিক ব্যয় বের করো, তাহলে আমাদের ওয়াইয়ের দরকার লাগতো। ঠিক আছে, এখানে তো দেখছি লাগছে না, তাহলে চলো আমরা এই এক্সের জায়গায় বসিয়ে দিই, তাহলে কি হবে, অতএব তাদের মাসিক আয় ইকুয়ালস টু কত হবে 9 × 2000, এবং 9 × 2000কে আমরা সলভ করে নিই, তাহলে 18,000 হয়ে যাবে, এবং 7 × 2000 মানে হয়ে যাবে 14,000। এই ছিল তাদের মাসিক আয়। ঠিক আছে, খুব ইজি ছিল, কিন্তু কোনো প্রবলেমই হবে না। তাদের মাসিক আয় 18,000 এবং 14,000। এখানে আমাদেরকে প্রশ্নতে বলছে না আসলে যে আমরা এই ব্যয় বের করতে, তাহলে আমাদের ওয়াই বের করতেই লাগবে না, এটা তোমরা অপশনে লিখে রাখবে এই প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদেরকে শুধু বলছে কি মাসিক আয়টা বের করতে, তাহলে আয় বের করতে তো আমাদের ওয়াইয়ের প্রয়োজন আসে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যখনই এক্স পেয়ে যাবো, আমার হয়ে গেল, আমার এখানে এক্সের প্রয়োজন ছিল, তাই এক্সের জায়গায় এক্সের মান বসালে আমাদের আয় হয়ে যাবে। কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞেস করে নিত যে ব্যয়ও কত, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ওয়াই লাগতো, আর ওয়াইয়ের মান এখানে বসিয়ে আমরা বলতাম যে, এবং তাদের মাসিক ব্যয় 4 × ওয়াইয়ের জায়গায় 18,000 এবং 3 × ওয়াইয়ের জায়গায় 18,000 নাম 4,000। ঠিক আছে, তাহলে এই ছিল কী হয়েছিল আসলে। দেখো, এরকম মনে করে আগের মতো আমরা দুইটা সমীকরণ পেয়ে যাবো, দুইটা সমীকরণ থেকে আমরা যে কোনো দুইটা চলক থাকবে, তো একটা চলককে আমরা কী করে নেবো, সমান করে নেবো। সমান করতে হলে আমরা এলসিএম এর সাহায্য নেবো, লসাগু হলে ছোটো নাম্বারটা আসবে। যে ক্ষেত্রে আমরা যদি দেখি যে চলকটা আমরা সমান করতে আমরা ইজিলি করতে পারছি, ছোটো সংখ্যা পূরণ করতে পারছি, সেই চলকটা আমরা সমান করার চেষ্টা করবো। এখানে আমরা ওয়াই করার চেষ্টা করেছিলাম, তাই এখানে দেখলাম 3 পূরণ করতে লাগবে, এখানে দেখলাম 4 পূরণ করতে লাগবে, তাহলে উভয় সমীকরণটি চলক দুটি সমান হয়ে যাবে। তাই আমি 1 এর ক্ষেত্রে 3 করলাম, 4 এর ক্ষেত্রে 2 করলাম। এরপরে দেখবো যে দুটা চলক সমান হয়েছে চলকের সহগ, সেই দুটার ক্ষেত্রে যদি চিহ্ন একই থাকে তাহলে আমরা বিয়োগ করব, এই যে বিয়োগ করলাম। আর যদি কি চিহ্ন যদি একটার প্লাস অন্যটির মাইনাস থাকে, তাহলে আমরা এখানে কি করব, যোগ করব। ঠিক আছে, এরপরে এরকম একটা চলকের মান বের হয়ে আসবে, সেই চলকের মান আমরা উপরে সমীকরণে যে কোনো একটি সমীকরণে বসাতে পারবো, যে সমীকরণে বসালে আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, এরকম যে কোনো একটি সমীকরণে বসানোর পর অন্য চলকটিও পেয়ে যাবো। এরপরে প্রশ্নতে যেটি বলেছে আমরা সেটি আনসার লিখে নেব। ঠিক আছে, এই ছিল। তাহলে চলো আমরা এখন উদাহরণ 14 দেখি। উদাহরণ 14 না, মানে উদাহরণ 12। ঠিক আছে, তাহলে উদাহরণ 12 কি দেখো, উদাহরণ 12 আমাদেরকে কি বলছে, অপনয়ন পদ্ধতি ব্যবহার করে নিচে জোড়ারৈখিক সমীকরণগুলোর সকল সম্ভাব্য সমাধানগুলো নির্ণয় করো। সকল সম্ভাব্য সমাধান। ঠিক আছে, দেখি তাহলে সকল সম্ভাব্য সমাধানগুলো কী হবে। এখন ডাইরেক্ট আমাদেরকে দুটি সমীকরণ দিয়ে দিচ্ছে, তাহলে সমীকরণ 1 নম্বর কি, 2x + 3y = 8 আর 4x + 6y = 7। 4x + 6y = 7, এটা হলো 1, এটা হলো 2। তাহলে এখন আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো একটি সমাধান মানে সমান করতে লাগবে। এখানে দেখছি একই কথা, এখানে যদি আমরা 2 দিয়ে দিই। আর একটা কথা আমি ভুলে গেছিলাম,
আচ্ছা চলো এই ক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখছি এটার সাথে যদি আমরা এই সমীকরণের সাথে যদি 2 পূরণ করে নিই, তাহলে এটা হয়ে যাবে 4x আর এটা 6y, এরকম হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক তো, মানে নিচের সাথে। তাহলে আমরা কি করে নেব, 1 × 4 ইমপ্লাইজ কত হবে, 4x + 6y = 16, সরি 4 না 2, মানে কি 1 এর সাথে 2 পূরণ করলাম, 2 পূরণ করলে আমার এখানে 2 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, এখানে 8 দুগুণে 16, 2 পূরণ করে নিলাম। এখন 2 এর ক্ষেত্রে আমরা দেখছি কিছু পূরণ করতে লাগবে না, তাহলে আমরা 2 এর ক্ষেত্রে আসলে এখানে লিখলেও লিখতে পারি, আমরা × 1 করলাম, 1 করলে আসলে কোনো চেঞ্জ আসে না, তো 5 এর সঙ্গে যদি 1 পূরণ করি 5ই থাকে, তো তাহলে এই সমীকরণ যেভাবে আছে সেভাবে থাকবে, মানে 4x + 6y = 7। এখন কি করতে লাগবে, আমি বলছিলাম যে সমান হওয়ার পর আমরা যদি চিহ্ন যদি সমান থাকে তাহলে বিয়োগ করতে লাগবে, তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। বিয়োগ দিলে কি হবে, এগুলোর চিহ্ন বিয়োগ যখন করব এগুলোর চিহ্ন আমরা নিচের লাইনের চিহ্নগুলো বদলিয়ে দেবো, যেমন প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। এখানে দেখছি +4x - 4x ক্যান্সেল, এখানে দেখছি +6x - 6 +6y - 6y ক্যান্সেল। এখানে দেখছি কত, মানে এই জায়গায় আমাদের থাকলে কত, 0, কিছু নেই, ইকুয়ালস টু এখানে বড়টার চিহ্ন প্লাস, তাহলে প্লাস, আর 16 - 7 = কত হবে, 9, ঠিক আছে, মানে 0 = 9 আসছে, ঠিক তো। কিন্তু আমরা কি জানি 0 = 9 কি একটি মানে এরকম হতে পারে না, এরকম হতে পারে না, তাহলে আমরা এখানে এর পাশে পাশে লিখে দেব এটি অসম্ভব। অসম্ভব, অসম্ভব কেন, 0 তো কখনো 9-এর সমান হবে না। তাই আগে যেভাবে করেছিলাম আমরা প্রতিস্থাপনে, এরকম আমরা দুটি পেয়েছিলাম, যখন আমরা সলভ করার চেষ্টা করেছিলাম দেখেছিলাম যে বামপক্ষ এরকম চলক ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এক ক্ষেত্রে বামপক্ষ = ডানপক্ষ হচ্ছে, যে 18 = 18 ক্ষেত্রে দেখেছিলাম, আর অন্য একটি ক্ষেত্রে দেখেছিলাম এরকম বামপক্ষ নট = ডানপক্ষ হচ্ছে। যদি এরকম ইকুয়াল টু হয়, মানে যদি বামপক্ষ ইকুয়ালস ডানপক্ষ হয়ে যায়, তাহলে আমরা কি বলে নেব, যে দুটি যে সমীকরণ, সেই দুটি সমীকরণ হলো আমাদের নির্ভরশীল সমীকরণ, মানে একটার উপরে আরেকটা আছে এবং তাদের মধ্যে অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। আর যদি দেখি এরকম নট = 0 হয়, তাহলে আমরা বলি যে এই সমীকরণ তো অসম্ভব। এখানে লেখার পর আমরা বলি যে এই সমীকরণ 1 এবং 2 সমীকরণগুলো অসঙ্গত সমীকরণ। অসঙ্গত মানে কিভাবে হয়, সমান্তরাল হয় তো, লৈকিক, তাহলে অসম্ভব। আর অসম্ভব সমীকরণের কোনো সমাধান থাকে না, তাহলে আমরা বলবো এটি অসম্ভব। আর এটি একটি সমীকরণ 1 এবং 2 অসঙ্গত, তাই তাদের মধ্যে কোনো সমাধান থাকবে না। যেভাবে বলছিলাম এভাবে এখানে বলে দেব, আমরা বলবো সুতরাং কি বলবো, সমীকরণ 1 এবং 2 এর 2 অসঙ্গত, ঠিক আছে, মানে ইনকনসিস্টেন্ট, অসঙ্গত হলে কি হবে, কোনো সমাধান থাকবে না। আমরা বলবো তাই 1 এবং 2 এর কোনো সাধারণ সমাধান নেই। ব্যাস হয়ে গেল, ঠিক আগের মতোই, এখানে কিছু করারই ছিল না আমাদেরকে, ঠিক আছে। এটি অসম্ভব, বা এখানে লিখতে পারো এটি একটি অসত্য উক্তি, এই যে 0 = 9 এটি একটি অসত্য উক্তি। তাহলে চলো এখন আমরা উদাহরণ 13 দেখি। উদাহরণ 13 কি দেওয়া আছে দেখি নিয়ে একবার। যেমন দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 66। এখানে একটা কনসেপ্ট আছে, ছোট্ট একটি কনসেপ্ট আমি প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই। যখনই দুটি অঙ্ক বিশিষ্ট বা তিনটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে, তাহলে আমরা এরকম বলবো না যে একটি অঙ্ক x এবং অন্য অঙ্ক y, না, একটাকে আমরা একক বলতে লাগবে, অন্যটাকে আমরা দশক বলতে লাগবে। x যদি বলি তাহলে বলবো এটা একক না দশক, y যদি বলি তাহলে এটাও বলতে লাগবে আমাদের একক না দশক, ঠিক আছে। এখন একক আর দশক হলে কি হয়, ধরে নাও আমি এটাকে কি বললাম একক, আর এটাকে কি বললাম দশক, তাহলে মানে সংখ্যাটা কিভাবে থাকবে, এরকম দুইটা সংখ্যা থাকবে, একটার মধ্যে x থাকবে, অন্যটার মধ্যে দশকের মধ্যে y থাকবে। তোমরা জানো একক দশক শতক এগুলো জানো। যেমন আমি যদি 12 লিখি তাহলে কি এটা একক আর এটা দশক, আর এই দুইটা সংখ্যা এভাবে থাকে, ঠিক তো, তাহলে এভাবে থাকবে। আর এই 12কে আমি প্রথমে বুঝিয়ে দিই, তাহলে তোমরা এটা অটোমেটিক বুঝে যাবে। এই 12কে আমরা যদি বিস্তৃত আকারে লিখতে যাই, তাহলে এটা আসলে কীভাবে 12 হলো, আমরা একক হলে তার সাথে 1 পূরণ,
দশক হলে যে ডিজিট থাকবে তার সাথে 10 পূরণ, শতক হলে শতকের ঘরে যে সংখ্যা থাকবে, যে ডিজিট থাকবে, যে অঙ্ক থাকবে সেটার সঙ্গে 100 পূরণ, এরকম। তাহলে আমরা কি দেখছি এখানে, এখানে যদি আমরা বাম দিক থেকে দেখে যাই তাহলে 1 কোন স্থানে আছে, দশকের স্থানে আছে, তাহলে 1 × 10, এরপরে যোগ দিয়ে দেবো 2 কোন স্থানে আছে, এককের স্থানে আছে, তাহলে কি হবে 2 × 1, তাহলে এখানে কি হবে 10 × 10 প্লাস 2 × 2, আর যোগফল কি হয়ে গেল 12। এই যে এভাবে বিস্তৃত আকারে লিখতে হবে। তো এখানে যদি আমি ওয়াইকে দশক স্থানে আর এক্সকে একক স্থানে বলি তাহলে এটা বিস্তৃত আকারটা কি হবে, তো বিস্তৃত আকারে এরকম হবে y × 10 যেহেতু দশকে, আর এক্সটা এককের স্থানে আছে তাহলে x × 1, এককের স্থানে থাকলে 1 যোগ করতে লাগে, তো বিস্তৃত আকারে 10y + x, মানে এই যে মান সেটা এই যে সংখ্যা আসবে এখানে, যেরকম 12 এসেছিল সেরকম যে সংখ্যাটা আসবে সেটার মান ইকুয়াল হবে এই যে এখন যে দেখলাম। ঠিক আছে, তো এই একটা কনসেপ্ট তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলো এরকম ঠিক সেইভাবে আমরা প্রথমে এক্সকে একক ধরে নিই এবং ওয়াইকে দশক ধরে নিই, এরপরে আমরা করতে যাই, দেখব কি হবে। ঠিক আছে, আমরা ধরি সংখ্যাটির একক স্থানের অঙ্ক x এবং দশকের স্থানের অঙ্ক y। তাহলে সংখ্যাটি বিস্তৃত আকার কি হবে, অতএব সংখ্যাটি হবে কি, দশকের স্থানে যদি আমাদের y থাকে তাহলে y × 10 প্লাস এককের স্থানে যদি x থাকে তাহলে x × 1, এই যে এখন বুঝিয়েছিলাম। এরপরে এখানে কি হবে 10y + x, মানে এটি হবে এই সংখ্যাটি। ঠিক আছে, এই x এবং y এর জায়গায় যে মান আসবে সেটা বসিয়ে যে যোগ করার পরে যে সংখ্যা আসবে সেটা হবে আসলে এই x এবং y একক আর দশকে থাকা সংখ্যা। ঠিক আছে, এখন আর কি বলছে দেখো, প্রথমে এই কথা হয়ে গেল, এখন একটা সংখ্যাটি এরকম হবে, আর বলছে যদি আমরা সংখ্যাটির একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে মানে দুটি সংখ্যা ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার সমষ্টি, সংখ্যাটি যেভাবে ছিল এই হলো, এবং সংখ্যাটি যদি স্থানটা যদি আমরা পরিবর্তন করে নিই, মানে এককের স্থানে যদি y নিয়ে যাই এবং দশকের স্থানে যদি আমরা x নিয়ে যাই, যদি স্থানটাকে ক্রম পরিবর্তন করি তাহলে কি হবে, আমরা এখানে লিখে নিই, যদি সংখ্যাটির অঙ্কগুলির স্থান ক্রম পরিবর্তন করে নিই তাহলে কি এককের স্থানে হবে y এবং দশকের স্থানে হবে x, সিম্পল। এবং এরকম যদি হয় তাহলে এই সংখ্যাটা কি হবে, অতএব সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে আমাদের এই যে এককের স্থানে কি y আর দশকের স্থানে x, তাহলে দশকের স্থানে x এর সঙ্গে 10 পূরণ প্লাস এককের স্থানে y এর সঙ্গে 1 পূরণ, মানে সংখ্যাটি হবে 10x + y, এরকম। এই হয়ে গেল। প্রশ্ন মধ্যে কি বলছে, যদি ক্রম পরিবর্তন যদি আমরা করে নিই তাহলে প্রাপ্ত যে সংখ্যা আর যে আগের সংখ্যা, মানে আগে এটা ছিল এবং ক্রম পরিবর্তন করার পরে এটা হয়েছিল, এই দুইটা সমষ্টি মানে যোগফল 66। তাহলে এটা আমরা প্রশ্ন মধ্যে দিয়ে দিই, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি 10y + x, এই একটা আর কি, আর যোগ এই ক্রম পরিবর্তন করার পরে যে সংখ্যা +y, সেই দুটার যোগফল কত 66। এটাকে আমরা একটু সলভ করে নিই, তাহলে কি হবে, আমি ব্র্যাকেট না দিলেও হতো কিন্তু এখানে প্লাস আছে যেহেতু, কিন্তু শুধু তোমাদের বোঝার জন্য, কারণ এখানে যদি মাইনাস থাকতো, আমি আগের ক্লাসেও বলছি, এখানে যদি মাইনাস যদি বলতো যে এই দুটি সংখ্যার পার্থক্য 66 তাহলে আমি এখানে কিন্তু ব্র্যাকেট দিতেই লাগতো। ঠিক আছে, প্লাস থাকলে ব্র্যাকেট দিতে লাগে না, তোমার আস্তে আস্তে করতে করতে বুঝে যাবে যে প্লাস থাকলে এই ব্র্যাকেট উঠিয়ে নিলে কোনো প্রবলেম আসে না, কিন্তু মাইনাস থাকলে এই ব্র্যাকেট এরকম আমরা উঠিয়ে নিতে পারবো না, এই মাইনাসটা এই শেষে সম্পূর্ণটার সঙ্গে কি হয় মাইনাস হয়ে যায়। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি বলছি। তাহলে এখানে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে নিই, কী হবে 10y + x + 10x + y = 66, আর কী হবে এই 10xটা প্রথমে করে নিই, 10x আর x আর 10x যোগ করলে কী হবে 11x প্লাস 10y আর y যোগ করলে হবে 11y = 66, মানে এখানে 11টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে x + y থাকবে 66,
আর এই এলিমেন্টটাকে যদি আমি উভয় দিকে যদি এলিমেন্ট দিয়ে ভাগ করে দিই, এখানে এলিমেন্ট দিয়ে ভাগ করে দিই, এখানে এলিমেন্ট দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, মানে আলটিমেটলি ভাগ করা মানে কি, এই যে নিচে 11 আসা, এই যে নিচে 11 আসা, বা এরকম তোমার আরও একটা লাইন এক্সট্রা করে নিতে পারবে, এটাকে 66-এর নিচে নিয়েও করতে পারো। আমি শুধু লাইন একটা কমানোর জন্য এখানে বলছি যে আমরা যদি ভাগ করে নিই তাহলে কী হবে, উভয় দিকে এলিমেন্ট দিয়ে, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11 দিয়ে 66কে ভাগ করলে 6 থাকবে। এখানে কারণটা লিখলাম যে উভয় দিকে এলিমেন্ট দিয়ে ভাগ করলাম। তাহলে এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা কি বলে দেবো, 1। প্রশ্নমতে থেকে একটা সমীকরণ পেলাম, এবং প্রশ্নমতে থেকে আরও একটি সমীকরণ আমরা এখানে বের করে দিই। এরপরে এই সবগুলো মুছিয়ে আমি সেই দুটি সমীকরণের সমাধানটা লিখব। আমার এখানে যেহেতু জায়গা নেই তাই এখানে লিখছি। আচ্ছা চলো, এখন আর কি বলছে দেখো প্রশ্নমতে। একটা তো এই বলছিল 66, আর বলছে যদি একটি অঙ্ক অপরটি থেকে 2 বেশি হয়, মানে যে অঙ্ক দুটি ধরেছিলাম, একটা অঙ্ক এক্স এবং অপরটা তো ওয়াই ধরেছিলাম, তাহলে একটা অঙ্ক যদি অপরটা থেকে 2 বেশি হয়, এবং কোন অঙ্কটা বেশি হবে সেটা তো আমাদের জানা নেই। যেমন আমি একটা লিখলাম, যেমন ধরো নাও 8, আর একটা লিখলাম যেমন ধরো 86, একটা লিখলাম, একটা আমি 68 লিখলাম। এই দুটি অঙ্কের মধ্যেও একটা অঙ্ক অন্যটি থেকে 2 বেশি, এই দুটি অঙ্কের মধ্যেও একটা অঙ্ক অন্য অঙ্ক থেকে 2 বেশি, 8টা 6 থেকে 2 বেশি, মানে 2 রকম হতে পারে, ঠিক আছে। তাই 2 রকম যদি হয় তাই এখানে আমরা বলতে পারবো না, তাই আমরা দুই রকমও লিখতে লাগবে। যেমন আর কি বলছে, একটা অঙ্ক অন্যটি থেকে 2 বেশি, তাহলে আমরা বলবো এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, 2। এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 2 থাকবে, মানে বেশি হলে, এক্স যদি বেশি হয়। অথবা আমাদের কি এমন হতে পারে যে ওয়াই থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে 2 থাকবে, যদি ওয়াইটা বেশি বড় হয়। এক্সটা বড় হলে 2 থাকবে, ওয়াইটা বড় হলে 2 থাকবে। এই তাহলে চলো এখন আমরা সমাধান করে নিই। সমাধান কীভাবে করতে লাগবে জানো, প্রথমে আমাদের এই সমীকরণ, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 পেয়েছি এটা, এবং এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পেয়েছি, এই দুটাকে করবো। তারপরে আবার এটা এবং এটাকে করব, ঠিক আছে। তাহলে তোমরা তুলে নাও, এই সমীকরণগুলো আমি আবার এখানে লিখে দেবো এবং আবার সেগুলো করব। তাহলে এখন আমরা কি করব, তোমাদের লিখতে লাগবে না এই তিনটা, অলরেডি তো তোমাদের 1 2 3 এবং লিখে আছে। তাহলে এখন আমরা এই দুটিকে সমাধান করব। এখন দেখো, এই প্রথম দুটিকে যদি সমাধান করি, অলরেডি আমাদের চলক সমান আছে তো, সমান করা আছে, মানে আমাদের আর সমান করতে লাগবে না। তাহলে ডাইরেক্ট আমরা কি করতে পারবো, সমীকরণ যেমন এখন আমরা প্লাস করলেও হবে, মাইনাস করলেও হবে। কেন, যদি আমরা চাই এই এক্সটা ক্যান্সেল হয়ে যেত, তাহলে যেহেতু এক্স এর মধ্যে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, উভয় ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, এখানে আমরা প্লাস করে নেব, মাইনাস করে নেব। এই সমীকরণ 1 থেকে 2কে আমরা বিয়োগ করে নেব। যদি আমরা চাই ওয়াইকে আমরা এলিমিনেট করতে হবে, অপনয়ন করতে হবে, ওয়াইকে আমরা ক্যান্সেল করতে হবে, তাহলে আমরা উভয় সমীকরণকে প্লাস করব। খুব সিম্পল। তাহলে আমি চাচ্ছি যে এক্সটা যাওক, আগে তো আমাদের কি গিয়েছিল, ওয়াই গিয়েছিল আগের অঙ্কতে। তাহলে আমরা কি বলবো, 1 ইমপ্লাইজ এরকম, আচ্ছা ঠিক আছে, 1 ইমপ্লাইজ কি হবে, এক্স দুইভাবে করা যায়, আমি এভাবে করছি, অন্যভাবে করা যায়, আমি একই পদ্ধতি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, ইকুয়াল টু 6, আর 2 ইমপ্লাইজ কি হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এখন আমরা কি করব, এই দুটাকে যদি আমি ক্যান্সেল করতে যাই, যেহেতু চিহ্ন সমান আছে আমি বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হলে এখানে প্রথমে আমার চিহ্নগুলো উল্টিয়ে নিতে হবে, আর এক্স মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, প্লাস ওয়াই হয়ে যাবে প্লাস 2y ইকুয়াল টু, এখানে বড়টা চিহ্ন প্লাস, তাহলে চিহ্ন দিতে লাগবে না, 6 থেকে 2 গেলে 4, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, 4/2 ইকুয়াল টু 2। এই তো, আর এই ওয়াই এর মান আমরা 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটি জায়গায় বসিয়ে দিই, আমি 1ই বসিয়ে দিচ্ছি, ওয়াই এর মান 1-এ বসালে কি হবে দেখো, এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2 ইকুয়াল টু 6 দিয়ে দিলাম যেভাবে আছে। এখন এক্স ইকুয়াল টু 6 মাইনাস 2 ইকুয়াল টু কত হলো, 4, মানে ওয়াই ইকুয়াল টু 2 আসছে এবং এক্স ইকুয়াল টু 4 আসছে। চলো হয়ে গেল। তাহলে আমরা বলবো অতএব, বা এই কনক্লুশন লাইন একটু শেষে আমরা লিখব। এখন আমরা এই 1 এবং 3কে সলভ করলে কী হবে, ঠিক একইভাবে আমরা 1 ইন্টু 1কে ইমপ্লাস করে নিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এবং 2 না, এখন আমরা 3কে
করি ওয়াই, আচ্ছা চলো এটাকে আমরা একটু পাল্টিয়ে নিই। এটাকে যদি আমি পাল্টিয়ে নিই, আগে তো তোমার অলরেডি লেখা আছে, এখানে তোমরা আরও একটা লাইন এরকম অ্যাড করে নেবে যে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, মানে কিচ্ছু না, জাস্ট কী করছি, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম আর ওয়াইটাকে সেদিকে নিয়ে গেলাম। এই যে এখানে লিখেছিলাম সেটার এক লাইন তোমরা এটা লিখে নেবে। তাহলে কি হবে, এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 না মানে 2। এখন তো ইজি। এখন আবার আমি যদি চাই এক্সকে ক্যান্সেল করবো এরকম আমি যদি চাই, তাহলে কী করে নেবো, এখন প্লাস করে নেব। এখানে কি করেছিলাম মাইনাস, ঠিক আছে, এখানে এখন আমি প্লাস করলাম, কারণ কি চিহ্ন যে উল্টাউল্টি আছে, তাহলে প্লাস করলে কিন্তু আর চিহ্নগুলো আমাদের পরিবর্তন করতে লাগে না, নিচের চিহ্ন। তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস এক্স ক্যান্সেল, এটা প্লাস ওয়াই হয়ে যাবে 2y ইকুয়াল টু 6 2, মানে যোগ করছি তো 6 + 2 হয়ে যাবে 8। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে 8/2, 2 × 2 4 2 8 মানে 4। এই তাহলে কি এই ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, অতএব এক্স ইকুয়াল টু 4 এবং ওয়াই ইকুয়াল টু 2। আর এই ক্ষেত্রে কী পেলাম, অতএব এক্স ইকুয়াল টু 2 পেলাম এবং ওয়াই ইকুয়াল টু 4 পেলাম, ঠিক আছে। মানে সংখ্যাটা কি, ঠিক আছে, সংখ্যা এখন আমরা কী বলবো, সংখ্যাটা কি, আমরা এককের স্থানে সংখ্যাটা কী ধরেছিলাম এক্স, দশকের স্থানে সংখ্যাটা কী ধরেছিলাম ওয়াই। এখন যদি সংখ্যাটা এককের স্থানে যদি এক্স মানে 4 আর দশকের স্থানে যদি আমাদের ওয়াই মানে 2 যদি থাকে, তাহলে সংখ্যাটি হবে 42, মানে এরকম, সরি 42 না 24। এই যে এককের স্থানে 4 আর দশকের স্থানে 2, তাহলে 24। আর যদি এরকম যদি থাকে, এককের স্থানে সংখ্যাটা কি আমি ধরেছিলাম এক্স আর দশকের স্থানে 4, তাহলে দশকের স্থান আর এককের স্থান এই যে এখান থেকে, তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 42। বুঝতে পারছো তো, একদম ইজি কথা। মানে এখানে আমাদের এককের স্থানে এই 2 এর মান, এক্স এর মান যেটা 2, দশকের স্থানে ওয়াই এর মান যেটা 4। এখানে এককের স্থানে এক্স এর মান 4, দশকের স্থানে ওয়াই এর মান 2। কেন এককের স্থানে এক্স, প্রথমে যে ধরেছিলাম এককের স্থানের সংখ্যা এক্স, দশকের স্থানের সংখ্যা ওয়াই। এই অঙ্কটা একটু মানে ঝামেলা টাইপের, কিন্তু তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না, প্রথমে আমি যেভাবে করে দিলাম সেভাবে বুঝবে। তাহলে সংখ্যা দুইটা হতে পারে, এই কোয়েশ্চেনের আনসার দুইটা হতে পারে। কি বলছিল আমাদেরকে, তাহলে সংখ্যাটি কি, সংখ্যাটি হয়তো হতে পারে আমাদের 24, না হয় হতে পারে আমাদের 42। ভেরি সিম্পল। তো কেন এরকম হলো, কারণ এখানে আমাদেরকে বলেছিল যে একটা সংখ্যা অন্যটা থেকে 2 বেশি। তাহলে কোনটা 2 বেশি, এককের স্থানের সংখ্যাটা 2 বেশি। যদি এককের স্থানের সংখ্যাটা 2 বেশি হয় তাহলে 24 হবে, যদি দশকের স্থানের সংখ্যাটা 2 বেশি হয় তাহলে 42 হবে। এই যে এখানে দেখছো দশকের স্থানের সংখ্যা 42, এই কারণে হলো, এই যে স্টেটমেন্ট দিয়েছিল সেটার কারণে হয়েছিল। তাই আমরা কি বলবো, অতএব সংখ্যাটি হবে কি হবে 20। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে 24, বা এই ক্ষেত্রে যদি আমরা দেখি 42। খুব সিম্পল। একটু আমি সময় নিয়ে এটা করালাম, কারণ তোমাদের বোঝার জন্য। এরপরে না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাতে পারো, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা উদাহরণ 13 আছে কিনা দেখে নিই। উদাহরণ 13 তো করে নিয়েছি, 14 নেই। তাহলে এখন আমরা ডাইরেক্ট 3.4 স্টার্ট করে দিই, অনুশীলনীর অঙ্কগুলো স্টার্ট করে নিই। এই যে অনুশীলনীর প্রথম যে কতগুলো অঙ্ক দিচ্ছে আমাদেরকে, আমি তোমাদেরকে এখানে দিচ্ছি, তোমরা দেখো। যেমন কত দিয়েছে 60টির মধ্যে আমি শুধু 3টি করাবো, আর 4টি তোমরা নিজে করবে। একটু হার্ড টাইপের দেখে আমি 3টি করিয়ে দেবো। যেমন 1 করিয়ে দেবো আমি, আর 4 করিয়ে দেবো আমি, 5ও করিয়ে দেবো আমি, আর 7 করাবো না, যেহেতু আমি 4 এবং 5 করিয়ে দেবো। তাই 7টাও যেহেতু ভগ্নাংশ টাইপের, তোমরা নিজেরা করবে। বা এরকম করি আমি 5 করিয়ে দেবো, 7 করিয়ে দেবো, আর আমি 1টা করিয়ে দেবো। চলো দেখি একটা কি, একটা হলো আমাদের দেওয়া আছে x + y = 5, x + y = 5, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। আর দিচ্ছে 2x - 3y = 4, 2x - 3y = 4, এটা 2 দিয়ে দিই। প্রথমে কি করতে লাগে, যে কোনো একটা চলককে আমাদের সমান করতে লাগে। এখান থেকে দেখছি যে
এটার সঙ্গে যদি 3 পূরণ করে দিই তাহলে 3y হয়ে যাবে, আর এটার সঙ্গে যদি আমরা 2 পূরণ করে দিই তাহলে 2x হয়ে যাবে। তাহলে এক্সকে যদি সমান করি তাহলে এই সমীকরণকে 2 দিয়ে পূরণ করতে লাগবে, ওয়াইকে যদি আমরা সমান করতে চাই তাহলে এই সমীকরণকে 3 দিয়ে পূরণ করতে লাগবে। আমরা কি করব, এটাকে আমার ইচ্ছা আমি 2xকে সমান করতে, তাহলে আমি সমীকরণ 1কে কি করব 2 দিয়ে পূরণ করব। 2 দিয়ে পূরণ করলে কি হবে 2x হয়ে যাবে, এখানে 2 পূরণ করলে 2y হয়ে যাবে, এখানে 5 এর সঙ্গে 2 পূরণ করলে 10 হয়ে যাবে। যে সংখ্যা দিয়ে পূরণ করবে সেই সংখ্যা দিয়ে সমস্ত পদকে, যতটি পদ আছে সব পদকে আমাদের পূরণ করতে লাগবে। দ্বিতীয় সমীকরণে যেহেতু আমাদের কিছু পূরণ করতে লাগে না, তাই আমি এমনি দেখিয়ে দিই যে 1 পূরণ করছি, শুধু সৌন্দর্যের জন্য আর কিছু না। দ্বিতীয় সমীকরণকে আমি 1 দিয়ে পূরণ করছি, তাহলে 1 দিয়ে পূরণ করলে তো কিছু হয় না, একই থাকে, তাহলে 2x - 3y = 4। এখন কি দেখো, x এই যে 2x এগুলোর মধ্যে চিহ্ন সমান প্লাস আছে, তাহলে আমাদের কি করতে লাগে, সমান চিহ্ন হলে মাইনাস করতে লাগে, মানে এই উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণকে মাইনাস করব। মাইনাস করার জন্য আমাদের এখানে চিহ্ন পরিবর্তন করতে লাগে, চেঞ্জ করতে লাগে। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে -2x + 2x ক্যান্সেল, এখানে এই +3y আর +2y হয়ে যাবে +5y মানে 5y। এখানে ভোল্টার চিহ্ন 10 থেকে 4 বিয়োগ করলে 6, তাহলে ফলটা কী হবে y = 6/5 হয়ে গেল, খুব ইজি। এখন আমরা এই y এর মান আমরা কি যে কোনো একটি জায়গায় আমি 1-এ বসাবো, 1-এ বসালে একটু আমার ইজি লাগছে। y এর মান 1-এ বসাই, তাহলে x + 6/5 = 5, মানে y এর জায়গায় আমি 6/5 বসিয়ে দিলাম এখানে। তাহলে কি হবে, এই 6/5কে সেদিকে সরিয়ে নেব ডান দিকে, তাহলে মাইনাস হয়ে যাবে 6/5, এবং এটাকে যদি আমরা সলভ করি তাহলে 5, এবং এই 5 5 25 - 6। তোমরা তো অলরেডি জানো ভগ্নাংশ কেন করে যেভাবে, যদি না জানো আমার বেসিক ম্যাথসের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ বলে একটা ভিডিও আছে, সেটা দেখে নাও, সেটাতে আমি এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি লাগবে 25 - 6 - 19 বাই 5 হয়ে গেল, মানে একটা সংখ্যা আমাদের 6/5, অন্য সংখ্যা আমাদের 19/5। এখন আমরা শুদ্ধ হয়েছে কি ভুল হয়েছে সেটা প্রমাণ করার জন্য আমরা এখানে x এর এবং y এর জায়গায় সেই মানগুলো বসাতে পারি। যেমন x এর জায়গায় যদি আমি কি বসিয়ে দিই, এটা কিন্তু রাফ করছি, তোমরা ওঠাতে হবে না। x এর জায়গায় 19/5 আর প্লাস y এর জায়গায় আমাদের 6/5, দুটাকে যদি আমি যোগ করি নিচে থাকবে 5, 19 আর 6 হয়ে যাবে 25, ঠিক আছে। আর 5 দিয়ে 25কে 5 5 25, 5 এসে গেছে, মানে তার ডান দিকে 5 আছে। এখানেও ঠিক তেমনই করতে পারবো। 2 ইন্টু এটার সাথে আমি 2 করে দিই, এখানে মাইনাস দিয়ে দিই, আর এটার সাথে 3 দিয়ে দিই, তাহলে কি হবে 2 × 19 = 38, আচ্ছা সরি নিচেটা 5, তাহলে 2 × 19 = 38 মাইনাস 3 × 18, 38 থেকে 18 গেলে কত থাকে 20/5, কাটাকাটি করলে 4, মানে রাইট সাইডে 4 আছে, ঠিক আছে। এরকম আমরা দেখতে পারি, আমাদের আনসার দেখতে লাগবে না, আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে। তাহলে সমাধানটা কি, অতএব নির্ণয়ের সমাধান কি, x = কত আর y = কত, বাস সিম্পল। আমাদের এখানে কি এসেছে, x = 19/5 এবং y = 6/5, বাস হয়ে গেল, ঠিক তো। এখন তাহলে চলো আমরা 2 নম্বর করি, এভাবে 2 নম্বর আমি এখানে করার চেষ্টা করি। 2 নম্বর না, মানে 4 নম্বর। তাহলে 4 নম্বর কি দিচ্ছে, একটা দিচ্ছে x/2 + 2y/3 = -1, সিম্পল, কোনো প্রবলেম নেই। আমাদের ভগ্নাংশ আসলে কি হবে, x/2 + 2y/3 = -1, একটা এ দিয়ে দিলাম 1। আরেকটা কি দিচ্ছে আমাদের, সরি এরকম না, আরেকটা দিচ্ছে x - y/3 = 3, x - y/3 = 3, এটাকে আমি 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আচ্ছা চলো একটা কথা, এই যে এরকম যদি থাকে তাহলে আমি এটাকে এক লাইনে কিভাবে করব, আগে আমি প্রতিস্থাপন এরকম বুঝিয়ে দিয়েছিলাম, আমি ভুলে গেলাম এখানে করতে। তাহলে প্রথমটা লেখার পর তোমরা আরও একটু সলভ করে নেবে কিভাবে, যেমন আমরা এই নিচে 2 এবং 3 এর যদি লসাগু নিই তাহলে 6,
তাহলে 2 6-এর মধ্যে 3 বার যাচ্ছে, তাহলে 3x, 3 6-এর মধ্যে 2 বার যাচ্ছে, তাহলে 2 দিয়ে পূরণ, 2 2 4y ইকুয়ালস টু -1। এখন আমরা কোনাগুনি পূরণ করে নেব। কোনাগুনি করলে এটা এই -1-এর নিচে কত আছে 1, 1-এর সঙ্গে পূরণ হবে মানে থাকবে একই সেম। আর এই 6 এই -1-এর সঙ্গে পূরণ হলে থাকবে -6, মানে এই একটা সমীকরণ হয়ে গেল। এটাকে আমরা 1 দিয়েছিলাম, তো এটাকে দেবো না, এটাকে দেবো 1। এই পরে যে আরেকটা দিয়েছিল আমাদেরকে কি 2x x - y/3 = 3, তাহলে এখানে এবং দিয়ে দেবো x - y/3 = 3। খুব সিম্পল, কি দুইভাবে করতে পারবো, এরকম আমরা লসাগু নিয়েও করতে পারবো, বা এরকম আমরা জানি নিচে কি আছে 3 আছে, তাহলে এটার সঙ্গে যদি আমরা এরকম একটা যদি 3 যদি পূরণ করে দিই এটার সঙ্গে, তাহলে এই 3 ক্যান্সেল হয়ে তো আমাদের একই লাইন এসে যাবে। মানে কি, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা এটার সঙ্গে যদি 3 পূরণ করতে চাই, তাহলে সম্পূর্ণ সকল পদের সঙ্গে আমাদের 3 পূরণ করতে লাগবে, তাহলে ব্যালেন্স থাকবে। ঠিক আছে, আমরা শুধু একটি জায়গায় আমরা এরকম করতে পারবো। তাহলে আমি ইজি করার জন্য আমি আর লসাগু নিচ্ছি না, আমি কী করছি বাম দিকে এবং ডান দিকে 3 পূরণ করে দিচ্ছে, তাহলে এই পদের সঙ্গে যদি 3 পূরণ করি 3x হয়ে যাবে। এই সমস্ত পদের সঙ্গে y/3 এর সঙ্গে যদি 3 পূরণ করি, তাহলে উপরের 3 নিচের 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু কি y। ডান দিকে যদি 3 এর সঙ্গে যদি 3 পূরণ করি, তাহলে থাকবে 9। এ হয়ে গেল 2 নম্বর। ঠিক আছে, যদি প্রবলেম হয়, আশা করে তো প্রবলেম হবে না, কেন প্রবলেম হবে, এত ইজি ম্যাটার্স। ঠিক আছে, যদি প্রবলেম হয় তাহলে তো তোমাদের জিজ্ঞেস করতে লাগবে আর কি। হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি, তোমাদেরকে আমি কমেন্ট সেকশন তো আছি। তাহলে চলো এখন আমরা এই 1 এবং 2কে সলভ করি। কি করবো দেখো, এই 3x অলরেডি সেম আছে, কিচ্ছু করতেই লাগবে না, তাহলে ডাইরেক্ট আমরা বল দেবো যে 1 লিখে দিই। 1 কি হবে 3x + 4y = -6। 2 কি হবে, আমরা কিচ্ছু পূরণ করতে লাগবে না, তাই আমি কিছু পূরণই করছি না, = 9। এখন আমরা জাস্ট মাইনাস করে নেবো। কেমন মাইনাস, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস, মাইনাস করার আগে এগুলো বদলিয়ে দিই, প্লাস থাকলে মাইনাস করে দিই, উল্টাউল্টি করে দিই, তাহলে -3x + 3x ক্যান্সেল, +y আর +4y হয়ে যাবে +5y, আর -9 আর -6 হয়ে যাবে -15 এরকম। তাহলে y = -15/5, 5 × 5 3 5 15 = -3। এ হয়ে গেল -3 রেজাল্ট। আচ্ছা -3টা এখানে লিখি, একটু জায়গা আমার দরকার লাগবে। y এর মান পেয়ে গেলাম। এখন x এর মানটা কি হবে, এই -3টা এই সমীকরণ 1 হোক বা 2 হোক আমরা বসিয়ে দিতে পারি। আমি y এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে ইজি হবে। ঠিক আছে, এখানে তো y এর সাথে 4 আছে কিন্তু এখানে নেই, তাই আমি y এর মান 2তে বসাই। বসালে কি হবে দেখো, 3x - y = -3, তাহলে -3। খেয়াল রাখবে কিন্তু এখানে তোমরা কি করবে, কোনো স্টুডেন্ট 3x এখানে কি ছিল -3y -3, তাহলে তোমরা বলবে অলরেডি তো মাইনাস আছে, তাহলে 3 দিয়ে দেবে, ভুল হয়ে যাবে। এই মাইনাসটা এই মাইনাস, আর y এর জায়গায় যে সম্পূর্ণ সংখ্যা, সে সম্পূর্ণ সংখ্যাটা কি -3, তাহলে ব্র্যাকেট দিয়ে এরকম -3 দিতে হবে, = 9। এরকম কি এখন কি 3x + 3 = 9, কি হয়ে যাবে 3x = 9 - 3 মানে 3x = 6। আমি এখানে একটু, আচ্ছা চলো 6 আর x = কি 6/3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে রেজাল্ট 2। এখন এখানে কনক্লুশন লাইনে এটার মতো তোমরা লিখে নেবে, অতএব নির্ণয় যে সমাধান সেটা x = কত 2 এবং y = কত -3। ঠিক আছে, এখানে বসালেও তোমরা একইভাবে এই মানে আমাদের ভগ্নাংশ থাকলে কি করতে লাগবে, প্রথমে একটু সলভ করে হয়তো ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, আর না হয় এই ক্ষেত্রে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে এই লাইনটা পেয়েছি, আর এই ক্ষেত্রে আমি কি করেছি কিছু না, জাস্ট এখানে 3 ছিল, আমি বাম দিকে এবং ডান দিকে 3 দিয়ে পূরণ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা কি করি, নেক্সট যে বলেছিলাম কোনটা, মানে 7 নম্বর বোধ, হ্যাঁ আমরা 7 নম্বরটা করি। ঠিক আছে, তাহলে 7 নম্বরটা কি দিয়েছে, 8/x - 9/y = 1। 8/x - 9/y = 1। ঠিক আছে, একটা এটাকে আমরা 1 দেবো না, ঠিক আছে একটু পরে দেবো, যে এখানে একটু সলভ করতে লাগবে তো আমাদের।
আচ্ছা আচ্ছা, চলো এখন আমরা এখানে সলভ করে নিই। তাহলে কিভাবে করবো দেখো, এরকম থাকলে আমরা কি করি, লসাগু নিয়ে সলভ করি। তো লসাগু যদি নিয়ে কি হবে, এক্স আর ওয়াই যদি আমরা লসাগু নিই তাহলে এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে ওয়াই পূরণ হবে 8y, মাইনাস 9-এর সঙ্গে এক্স পূরণ হবে 9x। ঠিক আছে, কেন? কারণ এই এক্স ওয়াইয়ের মধ্যে কয়বার যাচ্ছে, মানে এই এক্স দিয়ে যদি এক্স ওয়াইকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে থাকবে কি ওয়াই, মানে এই ওয়াই দিয়ে আমাদেরকে 8কে পূরণ করতে লাগবে। ঠিক একইভাবে এই ওয়াই দিয়ে যদি আমরা এক্স ওয়াইকে ভাগ করি, ওয়াই দিয়ে না, ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি এক্স। এই এক্স দিয়ে আমাদের 9কে পূরণ করতে লাগবে। ঠিক আছে, এলসিএম এভাবে কাজ করে আমাদের বীজগণিতের ক্ষেত্রে। তাহলে এই আর ইকুয়াল টু 1, এখানে কি হবে, গুণাগুণি পূরণ। এটাকে 1-এর নিচে যে আছে, 1-এর নিচে কি আছে আসলে আমরা জানি 1 আছে, কিছু নেই মানে, তো সেটার সঙ্গে পূরণ কি হবে, 8y মাইনাস 9x হয়ে যাবে। কারণ 1-এর সঙ্গে পূরণ হলে তো আর কিছু প্রবলেম হয়, মানে কোনো চেঞ্জ আসে না। তাহলে xy যদি 1-এর সঙ্গে পূরণ করে তাহলে xy হবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা কি করি, এটাকে 1 দিয়ে দিই, আর সলভ করবো না। ঠিক আছে, 1 দিয়ে দেখি একটু পরে কি হচ্ছে। আগে এখানে আমরা মান পেয়েছিলাম 5, 6, এখন এখানে আমরা কি পাচ্ছি, xy পাচ্ছি, কোনো প্রবলেম হবে না আশা করে। চলো দেখি, আরেকটা আছে আমাদের কি দেবো, এটাকে 1 দিয়ে দিই। ঠিক আছে, একটা আছে 10/x প্লাস 6/y ইকুয়াল টু 7। তাহলে আমরা লিখি 10/x প্লাস 6/y ইকুয়াল টু 7। এটাকেও ঠিক তেমনই আমরা করব, কি করব, একটু সলভ করব। 6/y, 10/x প্লাস 6/y ইকুয়াল টু 7, xy হয়ে যাবে লসাগু নিলে, এবং এটা কি হয়ে যাবে 10y প্লাস এটা কি হয়ে যাবে 6x ইকুয়াল টু কি হয়ে যাবে 7-এর সমান। কীভাবে করাচ্ছি, এটা বেসিক, আমি বেসিক ক্লাসে তো এটা নিলাম না এখনও, যে কীভাবে আমাদের ভগ্নাংশগুলো মানে বীজগণিতীয় ভগ্নাংশগুলো যোগ পূরণ ভাগ করতে হয়, আমি একবার নিয়ে নেবো। ঠিক আছে, এখন একটু কষ্ট করে বুঝে নাও কীভাবে হয়, একবার তো বুঝিয়ে দিলাম এখানে। তাহলে এটা করলে কি হয়, এটাকে 7-এর নিচে যে 1 সেটার সঙ্গে মানে কোনাকুনি পূরণ, তাহলে করলে কি হবে 10y প্লাস 6y, এই y কি 10y প্লাস 6x, ঠিক আছে, ইকুয়াল টু 7xy, কিচ্ছু না। তাহলে চলো এটাকে আমরা কি ধরে নিই, 2 ধরে নিই। এখন যদি আমরা সলভ করি কি 1 এবং 2 থেকে, ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমাদের সমান কি আছে, এখানে 8y এখানে 10y সমান নেই, এখানে কি সমান আছে, এখানে মাইনাস 9x এখানে 6x সমান নেই। তাহলে আমরা দেখবো কোন মানে x থাকা পদকে আমরা সমান করব না y থাকা পদকে আমরা সমান করব। সমান করতে হলে লসাগু নিতে, মানে 8 আর 10, ঠিক আছে, এই দুটোর মধ্যে লসাগু কি আসে দেখো, 8 আর 10-এর মধ্যে লসাগুটা কি আসে, লসাগুটা আসে যদি আমরা 4 দিয়ে যদি যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, মানে 4 দুগুণা 8, 5 এটা 40, লসাগুটা 40 আসে। 1 নম্বর কথা, মানে এই লাইনকে এখানে 8y-কে আমাদের 40 বানাতে হবে, এখানে এই 10y-কে আমাদের 40 বানাতে হবে। মানে এখানে যদি আমরা 5 পূরণ করি তাহলে 40 হয়ে যাবে, এখানে যদি আমরা 4 পূরণ করি একটা পেলাম। ঠিক আছে, এরকম তোমরা মুখে মুখে দেখেই বুঝতে পারবে, এখন জাস্ট আমি ভাঙিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং এখানে যদি দেখি আমরা কি করব, 9x-কে যদি আমরা কি করি 2 পূরণ করি তাহলে 18x হয়ে যাবে, আর 6x-কে যদি আমরা 3 পূরণ করি তাহলে কি হয়ে যাবে 18x হয়ে যাবে। মানে খুব ছোট্ট সংখ্যা আমাদের পূরণ করতে লাগছে কি 2 আর 3। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো যে x থাকা পদকে আমরা সমান করতে, এরকম আমরা চুজ করি, মানে x-কে সমান করব না y-কে সমান করব। তাহলে আমি x-কে যেহেতু সমান করতে চাই তাহলে আমি কি করব, 1-এর সাথে কি 2 পূরণ, 1 into 2 কি হবে 8y হয়ে যাবে 16y, মাইনাস 9y হয়ে যাবে 18x 9x, আর xy হয়ে যাবে 2xy। আর যদি আমরা 2-কে কত পূরণ করতে লাগবে, আমাদের 18 বানাতে 3, তাহলে 3 দিয়ে দিলাম, তাহলে 10y হয়ে যাবে 30y, আর প্লাস 6y হয়ে যাবে 18x, 6x হয়ে যাবে 18x ইকুয়াল টু 7xy হয়ে যাবে, 3 দিয়ে পূরণ করলে 21xy। এই এখন আমরা কি করব, এরকম করব, দেখছি যে পদগুলো সমান করেছি সেগুলোর চিহ্ন কি উল্টা উল্টি, একটা প্লাস অন্যটা মাইনাস, তাহলে এখন আমরা প্লাস ইউজ করব, যোগ করব,
মানে উপরেরটা এবং নিচেরটা যোগ করব। যোগ করতে গেলে আমাদের নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন করতে লাগে না, ঠিক আছে। মানে 30 আর 16 হয়ে যাবে 46y, আর এই দুটো যদি প্লাস 18x মাইনাস 18x ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি থাকবে 21 আর 2 23xy, সিম্পল, ঠিক আছে। এখন কি, এখন দেখো খুব ইজি, কোনো প্রবলেমই না। এখন উভয় দিক থেকে আমরা কি করব, যেমন এখানেও 46y আছে আর এখানেও 23xy আছে, উভয় দিককে বাম দিককে এবং ডান দিক থেকে যদি আমরা y দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাকে যদি y দিয়ে ভাগ করে দিই এরকম হবে, এটাকে যদি y দিয়ে ভাগ করে দিই এরকম হবে। এই y কে ক্যান্সেল করে নেবে, এই y কে ক্যান্সেল করে নেবে, ঠিক আছে। চলো তাহলে লিখে দিই যেভাবে আছে, আর এখানে লিখে দেবো 46y আর 23xy ভাগ করে দিলাম। কারণ লিখবো উভয় দিকে y দ্বারা ভাগ করা হলো। তাহলে এখানে কি এই y ক্যান্সেল হয়ে যাবে, এই y ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 46 ইকুয়াল টু 23x। এখন x এর মান আগে আমরা বাম দিকে পেয়েছিলাম এরকম চলক থাকে, এখন ডান দিকে পেলাম, কোনো প্রবলেম না। এখান থেকে আমরা 23কে এটা নিচে নিয়ে আসবো, 46/23 ইকুয়াল টু x। এখন 46 এর মধ্যে কত পাওয়া যায়, আমাদের 2 তেইশে কত হয়ে যায়, আমাদের 2 তেইশে 46 হয়ে যায়। তাহলে এখান থেকে কি পেলাম, আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবে, আমার যেহেতু জায়গা নেই। তাহলে x ইকুয়াল টু 2 পেলাম। কোনো অসুবিধা হলো বুঝতে, কোনো অসুবিধা নেই, জাস্ট এখানে যেভাবে করলাম ঠিক একইভাবে এই জায়গায় এসে একটু টেকনিক ইউজ করলাম, যেহেতু দেখলাম উভয় দিকে আসলে একটু অ্যাডভান্স হলে আরও একটু তোমরা অঙ্ক করলে দেখবে আমি এখানে ডাইরেক্ট এই y ক্যান্সেল করে নিলাম। আসলে কারণটা কি এরকম ক্যান্সেল করার, এই কারণ এই যে লাইনে যে করলাম, ঠিক আছে। তাহলে এই হয়ে যাবে। চলো এখন আমরা এই x এর মান আমরা এই দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটি জায়গায় আমরা বসাতে পারি, 1 বা 2, ঠিক আছে। তাহলে চলো 1 বসিয়ে দিই। বসালে কি হবে, 1টা কি 8y মাইনাস 9 ইন্টু এক্স কত x2, এরপরে ইকুয়াল টু xy ইকুয়াল টু x এর জায়গায় আবার আমাদের 2 ইন্টু y এর জায়গায় y, ঠিক আছে। তাহলে কি হবে 8y মাইনাস 18 ইকুয়াল টু 2y। এখন কি করব, এই চলককে এদিকে নিয়ে আসবো এবং ধ্রুবককে সেদিকে নিয়ে যাব। তাহলে 8y মাইনাস 2y ইকুয়াল টু 18। তোমরা জানো এদিক সেদিক করলে চিহ্নটা বদলিয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে প্লাস। এখন কি হবে 6y ইকুয়াল টু 18। এখন কি হবে y ইকুয়াল টু 18/6। তাহলে 6 × 6 = 18 মানে 3। তাহলে সমাধানটা কি হলো, এখন তোমরা নিজেরা লিখে নাও সমাধানটা কি আগে যেভাবে লিখেছিলাম। অতএব নির্ণয় সমাধানটি হলো x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3। ডরানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা যেভাবে শিখেছি সেভাবে করতে যাব, অটোমেটিক হয়ে যাবে। শুধু একটি দুটি জায়গায় তোমরা এরকম পাবে, তাই আমি এরকম এক্সপ্লেন করিয়ে যাব, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। একটু আইডিয়া লাগাতে লাগবে, কোনো কোনো জায়গায় খুব ছোট্ট ছোট্ট কনসেপ্ট ইউজ করতে লাগবে, ঠিক আছে, এরকম হয়ে গেল। চলো তাহলে এখন আমরা 2 নম্বরের অঙ্কগুলো করি। 2 নম্বরে টোটাল 5টি দিচ্ছে, আমি 5টির মধ্যে 2টি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। চেষ্টা করব 2টি করার জন্য, 2টি থেকে বেশি আমি না করানোর চেষ্টা করব, আর কমপ্লিট সলভ করে দেবো। আর বাকি কিন্তু 5টার মধ্যে 5টিরই আমি কি করব, যে সমীকরণ কীভাবে বানানো হয়, এই যে 1 এবং 2, সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। বাকিগুলো সলভ তোমরা করবে। 2 নম্বর কি বলছে, নিচের সমীকরণগুলোকে জোড়া রেখে সমীকরণগুলো গঠন করো এবং উপনয়ন পদ্ধতি ব্যবহারে সমাধান নির্ণয় করো। কিছু না, তাহলে 2 নম্বরের এক আমরা দেখে নিই। প্রথমে আমাদের সমীকরণ গঠন করতে হবে, তারপরে আমাদের সমাধান করতে হবে। বলছে যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটি 1 হয়। যদি আমরা কেবল হরের সঙ্গে 1 যোগ করি ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত, যেরকম আগে আমরা নাম্বার নিয়েছিলাম 2টি অঙ্ক বিশিষ্ট, সেটা 2টি অঙ্ক যদি বলে আমরা জানি একটি অঙ্ক একক থাকে, অঙ্ক দশকে থাকে। এখন যেহেতু আমাদের ভগ্নাংশ বলছে, ভগ্নাংশ হলে আমরা জানি ভগ্নাংশ যদি আমরা লিখি 2/3 মানে কি একটা হর আর একটা লব, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, এখানে এই ক্ষেত্রে আমরা বলবো যে x আমাদের ধরে নাও উপরেরটি x মানে হর x এবং লবটা y। তাহলে আমরা বলি ধরি ভগ্নাংশটি হর x এবং লব y।
এরকম যদি হয় তাহলে প্রশ্ন মতে কি বলছে, খুব সিম্পল। প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে যে যদি লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 যোগ করি, হর মানে উপরেরটি এবং লব মানে সরি এখানে আমি মানে একটু ব্যাপারটা লেগেছে, লবটা উপরে উপরে এবং হরটা নিচে, ঠিক আছে। তাহলে কি বলছে, যদি লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 যোগ করি, লব মানে নিউমারেটর উপরেরটা, তাহলে উপরেরটার সঙ্গে যদি আমরা, আচ্ছা এখানে আমি একটা লাইন লিখে দিই, চলো শেষে আমাদের কাজে লাগবে সেই লাইনটা। সেটা হলো আমাদের এখানে আমরা লিখে দিই যে ভগ্নাংশটা কি, এবং বা অতএব ভগ্নাংশটি হবে কি হবে, যদি আমাদের লব x থাকে এবং হরটা যদি y থাকে তাহলে ভগ্নাংশ কি হবে, x বাই y। এরকম তো এই লাইনটা আমাদের শেষে কাজে লাগবে, ঠিক আছে, কনক্লুশন লাইন। এখন আমরা বলি অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, যদি লবের সঙ্গে 1 যোগ করা হয়, মানে এই যে লব তার সঙ্গে 1 যোগ করলাম, হর থেকে যদি 1 যোগ করা হয়, এই যে হর তার থেকে 1 যোগ করলাম, তাহলে ফলটা কিসের সমান বলছে, বিয়োগ করে, তাহলে ভগ্নাংশটি হবে 1 এর সমান, এই 1, ঠিক আছে। এটাকে আমরা লাইনে সলভ করে নিই, এই যে এখন দেখলাম যদি এরকম ভগ্নাংশটাকে আমরা এক লাইন করে লিখতে হয় সমীকরণটা, তাহলে সহজ হয়। তাহলে x প্লাস 1, এই 1 এর নিচে 1 এর সঙ্গে যদি পূরণ হয় তাহলে কি হবে, মানে কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করলে x প্লাস 1 হয়ে যাবে, এই y মাইনাস 1 উপরের 1 এর সঙ্গে পূরণ হলে y মাইনাস 1 হয়ে গেল। তখন কি হবে, y কে এদিকে নিয়ে আসবো, 1 কে সেদিকে নিয়ে যাবো, তাহলে x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1, এই 1টা সেদিকে গেলে মাইনাস 1, তাহলে হবে x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 2। এই হয়ে গেল আমাদের সমীকরণ 1, ঠিক আছে। এখন এক লাইনে যখন আমরা পরিবর্তন করা যাবো তখন আমরা সমীকরণ লিখব, একটা ছোট ছোট জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে প্রবলেম না হয়। এরপরে আমরা আমাদের আর কি দিচ্ছে প্রশ্ন মতে, আর দিচ্ছে যে যদি আমরা কেবল হরের সঙ্গে 1 যোগ করি ভগ্নাংশটি হয় 1/2, হরের সঙ্গে মানে নিচেরটার সঙ্গে, তাহলে কি হবে, উপরেরটা যেভাবে আছে সেভাবে থাকবে, নিচেরটার সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে ফলটা কিসের সমান আসে, 1/2 এর সমান আসে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, x ইন্টু 2 কোনাগুলি পুরান, x ইন্টু 2 হয়ে যাবে 2x, y প্লাস 1 ইন্টু 1 হয়ে যাবে y প্লাস 1, একই যেভাবে আছে সেভাবে থাকবে, আর 2x আর y কে সেদিকে এদিকে নিয়ে আসলে মাইনাস y ইকুয়াল টু 1, এই হয়ে গেল আমাদের সমীকরণ, সমীকরণ বানিয়ে নিলাম। এখন কি করবে জানো, এখন তোমরা সলভ করবে, খুব ইজি ইজি তো, এখানে x মাইনাস এই যে y y অলরেডি সেম আছে, তাহলে তোমাদের কোনো কিছু পূরণই করতে লাগবে না, আর শুধু 1 থেকে, আর যেহেতু চিহ্ন দুটার মধ্যে সমান আছে তাহলে বিয়োগ করতে লাগবে, তাহলে 1 থেকে এরকম 1 লিখবে, কি সমীকরণ একবার এখানে উপরে লিখবে 2 লিখবে, যেহেতু চিহ্ন সমান আছে তাহলে বিয়োগ করবে 1 থেকে 2, চিহ্ন পরিবর্তন করে, তাহলে এরকম করে তোমরা x এবং y এর মান বের করে নেবে, ঠিক আছে। কত মান হবে আমি জানি না, যতই মান হোক না কেন, ধরে নাও তোমাদের মান 5 আছে, x ইকুয়াল টু 5 এসেছে, y ইকুয়াল টু -2 এসেছে বা 2 এসেছে ধরো, তাহলে তোমাদের কি বলতে ভগ্নাংশটি কি হবে, আমি যে এই যে লিখলাম ভগ্নাংশটি হবে x বাই y, তাহলে অর্থাৎ তোমরা শেষ কনক্লুশন লাইনে লিখবে ভগ্নাংশটি হবে x এর জায়গায় তার 5টা দিয়ে দেবে, y এর জায়গাটা 2টা দিয়ে দেবে, তাহলে ভগ্নাংশটি হয়ে গেল। ইজি না, একদম ইজি, ঠিক আছে, তোমরা করে নাও, এটা একটু সহজ আছে, কোনো প্রবলেম, কিন্তু 5 আর 2 যে আসবে সেরকম না, আমি আনসার কত তা জানি না, ঠিক আছে, আনসার বইয়ে লেখা আছে সেটা দেখার দরকার নেই, তোমরা তোমাদের বইয়ের শেষে আনসারটা মিলিয়ে নেবে যে হলো কিনা, এইভাবে করি। চলো এরকম, এখন আমরা 2 নম্বর দেখি, 2 নম্বর কি বলছে, 2 নম্বরে এভাবে খুব ইজি ভাবে একটা দিচ্ছে, 5 বছর পূর্বে নূরের বয়স সুনুর বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে নূরের বয়স সুনুর বয়সের 2 গুণ হবে, নূর এবং সুনুর বয়স কত, তাহলে 5 বছর পূর্বে নূরের বয়স, আচ্ছা তাহলে বয়স কত মানে বর্তমান বয়স জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে ধরে নিই যে নূরের বয়স 1 বছর এবং সুনুর বয়স কয় বছর, ধরে কি আছে, বর্তমান বয়স তো আমাদের জানা নেই, তাহলে কি এখন কি বলছে, প্রশ্ন মতে কি বলছে দেখি, প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দিচ্ছে, যে 5 বছর পূর্বে নূরের বয়স সুনুর বয়সের 3 গুণ ছিল, 5 বছর পূর্বে নূরের বয়স, তাহলে নূরের বর্তমান বয়স x, তাহলে 5 বছর পূর্বে মানে আরো 5 বছর আগে মাইনাস করে নিতে হবে, ঠিক আছে। তাহলে বর্তমান বয়স যদি x হয় 5 বছর পূর্বে কি হবে, x থেকে 5 বিয়োগ করতে হবে, হয় না?
এটা হয়ে গেল কি নূরের 5 বছর আগের বয়স, সেই বয়স শুনুর বয়সের সমান, শুনুর বর্তমান বয়সের না, 5 বছর আগে শুনুর যে বয়স ছিল সেটা সমান। ঠিক আছে, তাহলে শুনুর 5 বছর আগে বয়স কি ছিল, y মাইনাস 5, এবং সেই বয়সের কত, সেই বয়সের সমান না, সেই বয়সের 3 গুণ। তাহলে এই হয়ে গেল। এই দেখো প্রশ্ন মধ্যে একদম ইজি ভাবে লিখছি, বলছিল কি নূরের 5 বছর আগের বয়স শুনুর বয়সের 3 গুণ। তাহলে শুনুর বয়স মানে এখনের বয়স বলছে না, আসলে 5 বছর আগের বয়সটা বলছে। শুনুর 5 বছর আগের বয়স y মাইনাস 5, যেহেতু এখন y, তাহলে সেটা 3 গুণ মানে এই 3 দিয়ে গুণ করলাম। এবার এটা থেকে আমরা এখানে সমীকরণ 1 দেবো না, একটু সলভ করে দেবো। যেমন x মাইনাস 5 ইকুয়াল টু 3y মাইনাস 15, এই 3 দিয়ে গুণ করে নিলাম। এখন এই 3y কে এদিকে নিয়ে আসলে কি হবে, এরকম, আর এই মাইনাস 15 এখানে থাকলো, এই প্লাস মাইনাস 5 কে এদিকে নিলে প্লাস 5, তাহলে থাকলো কি x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 10। এখন আমরা সমীকরণ 1 নেব, একটা হয়ে গেল। আর কি বলতে দেখো, এবং প্রশ্নতে কি বলতে দেখে নি, এবং বলছে 10 বছর পরে, মানে এখন যে বয়স আছে x, সেটা থেকে 10 বছর পরে নূরের বয়স নূর বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পরে নূরের বয়সটা হবে কি, 10 বছর পরে নূরের বয়স এখন যদি x হয় তাহলে x প্লাস 10, 10 বছর যোগ হয়ে যাবে, সেটা শুনুর বয়সের দ্বিগুণ হবে। শুনুরও 10 বছর পরে বয়স কত হবে, y প্লাস 10 হবে, সেটা দ্বিগুণ মানে 2 দিয়ে পুরো ইজি। এরকম আরো অনেকটা করেছি আমরা, ঠিক আছে, এই চ্যাপ্টারে। তাহলে এটাকে যদি আমরা আরো একটু সলভ করে নিই, x প্লাস 10 ইকুয়াল টু 2 ইন্টু y মানে 2y প্লাস 2 ইন্টু 10 মানে 20, y আলা টার্মটাকে এদিকে নিয়ে আসবো, x মাইনাস 2y ইকুয়াল টু, এখানে থাকলো শুধু 20, আর এই 10 কে এদিকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 10 হয়ে আসবে। এখানে থাকবে x মাইনাস 2y ইকুয়াল টু 20 থেকে 10 গেলে থাকে 10, এটাকে আমরা 2 দিয়ে দেবো। এখন কি 1 এবং 2 সলভ করবো, এটা কি আমি সলভ করে দেবো না, এটাও ইজি। আমি একটু হার্ড টাইপের যদি একটা দুইটা থাকে আমি সলভ করে দেবো। এটা কেন ইজি, দেখো অলরেডি x সমান আছে আগের মতোই, তাহলে তোমার কিছু কিছু পূরণই করতে লাগবে না, শুধু এখানে লিখবে সমীকরণ 1 লিখে এই সমীকরণটা লিখবে, আবার সমীকরণ 2 লিখে এই সমীকরণটা লিখবে, ঠিক আছে। এরপরে বিয়োগ করবে, এরকম বিয়োগ দেবে, বিয়োগ করে নেবে, ঠিক তো। বিয়োগ করার পরে তোমরা এখান থেকে y এর মানটা পেয়ে যাবে। বিয়োগ করতে কিন্তু নিচের লাইনে যে চিহ্নগুলো পরিবর্তন করতে লাগে সেটা খেয়াল করে দেয়, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় আগে যে প্র্যাকটিস করেছিলাম সেগুলোতে গিয়ে দেখে নেবে। তাহলে এখান থেকে y এর মান পেয়ে যাবে, y এর মানটাকে পরে সমীকরণ 1 বা 2 যেকোনো একটি জায়গায় বসিয়ে দেবে। যেমন এটা কি 2 আর এটা 1, ঠিক আছে। তো যেকোনো এটাতে বসাতে পারো বা এটাতে পারো, এটাতে বসাতে তোমাদের ভালো, একটু সহজ আছে। x এর মান পেয়ে যাবে। তাহলে বলছে যে নূর এবং নূরের বয়স কত, তাহলে আমরা কি বললাম, নূরের বয়স x, তাহলে x এর যে মান আসবে সেটা হয়ে যাবে নূরের বয়স, নূর বয়স y, তাহলে y এর যে মান আসবে সেটা হয়ে যাবে নূর বয়স। সিম্পল। চলো আর করিয়ে দিচ্ছি না, এটা তোমরা একটু তোমরা নিজেরা করলে ভালো লাগবে, তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে, চেষ্টা করে কিন্তু করবে। এখন আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরটা কি ঠিক একই, কোনো অসুবিধা নেই। যেমন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি নেয়, এটা করিয়ে দেবো, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 9, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার দ্বিগুণের সমান। সংখ্যাটির স্থান পরিবর্তন এসেছে, তাহলে আমরা প্রথমে একক স্থানে এবং দশক স্থানে সংখ্যা x এবং y এরকম ধরে নেব। তাহলে এরকম হলে এই সংখ্যাটি কি হবে, এটা যেমন ধরে নাও আমরা একক স্থানে x ধরলাম এবং দশক স্থানে y ধরলাম, তাহলে সংখ্যাটা একটা যেখানে একটা বর্ণিত আকারে এসে যাবে, বিস্তৃত আকারে, একটু আগে ব্যবহার করেছিলাম। এরপর স্থান পরিবর্তন করিয়ে দেবো, স্থান পরিবর্তন করলে আসলে এরকম হবে। তো তাহলে স্থান পরিবর্তন করার পরে তাহলে সংখ্যাটা বদলে যাবে, আমরা বিস্তৃত আকারটা কিসে পারবো সেটা দেখব। এরপরে প্রশ্ন মতে যেগুলো দিচ্ছে সেগুলো ইউজ করব। চলো তাহলে কি এখন 3 নম্বর না, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দুটির সমষ্টি। তাহলে আমরা ধরি কি করতে লাগবে, আমাদের 2 অঙ্ক বিশিষ্ট যখনই বলবো আমাদের একক স্থানের সংখ্যা এবং দশক স্থানের সংখ্যা এরকম করতে লাগবে। ধরি সংখ্যাটির একক স্থানে আছে x এবং দশক স্থানে আছে y, ঠিক আছে। স্থানে x আর দশক স্থানে y, মানে এরকম। তাহলে সংখ্যাটা কি, অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি কি হবে এরকম যদি থাকে, এটা দশকের স্থানের সংখ্যার সঙ্গে আমরা 10 পূরণ প্লাস এককের স্থানের সংখ্যার সঙ্গে আমরা 1 পূরণ, মানে এটা হবে 10y
প্লাস এক্স। আগের মতো খুব ইজি। এবং যেহেতু আমরা দেখছি প্রশ্নতে যে স্থান পরিবর্তনের কথা বলছি, তাহলে এই জায়গায় আমরা স্থান পরিবর্তন আমরা বলবো যদি সংখ্যাটি অঙ্কগুলোর স্থান পরিবর্তন করা হয়, তাহলে তাহলে কি হবে? যে সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করে নিই আমরা, তাহলে কি হবে? এককের স্থানে কি থাকবে? তাহলে এককের স্থানে থাকবে y এবং দশকের স্থানে এসে যাবে আমাদের x, এরকম হয়ে যাবে। এরকম যদি হয়ে যায়, উল্টানোর পরে, তাহলে সংখ্যাটি কি হবে? অতএব সংখ্যাটি আমরা বলে নিই, এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? সংখ্যাটি হবে এরকম হলে দশকের স্থানে x মানে x ইন্টু 10 প্লাস এককের স্থানে আছে y মানে y ইন্টু 1, সংখ্যাটি হবে 10x প্লাস y। এখন চলো আমরা প্রশ্ন মতো ইউজ করি। হয়ে গেল আমাদের যেগুলো লেখা সেগুলো লিখে নিলাম। এখন আমার কি বলতো, ইনকমপ্লিট একটি সংখ্যা অঙ্ক দুটো সমষ্টি বলছেন না, অঙ্ক দুটো কি একটা x এবং একটা y দিতে হয়, তাহলে প্রশ্ন মতে কি x প্লাস y ইকুয়াল টু 9 এরকম বলছে। এটা হলো সমীকরণ 1। আর কি বলছে আবার 9 গুণ হচ্ছে সংখ্যা দুটির সমষ্টি নেই, আবার 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রমপরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা দুগুণের সমান। আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে, সংখ্যাটি মানে এই সংখ্যাটি, মানে যেরকম প্রথম হয়েছিল স্থান পরিবর্তন করলাম সেই সংখ্যাটির 9 গুণ, মানে আমরা এখানে বলবো এবং সেই সংখ্যাটির 9 গুণ। এই সংখ্যা সলভ করে আমরা কি পেলাম? এটা এই তো, তাহলে 9 গুণ প্লাস x, এটা 9 গুণ হচ্ছে মানে সমান কিসের সমান? 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা, মানে এই সংখ্যা স্থান পরিবর্তন করে আমরা পেলাম প্রাপ্ত সংখ্যা 2 গুণের সমান, মানে এই সংখ্যা মানে 10x প্লাস y সেটা কত সমান? 2 গুণের সমান। কত ইজি, ঠিক আছে? এবার এটাকে একটু সলভ করে আমরা 2 নম্বর দিয়ে দেব, তাহলে কি হবে? 90y প্লাস 9x ইকুয়াল টু 20x প্লাস 2y। এখন কি হবে? 90y চলো এদিক সেদিক করে নিয়ে আমার, যেমন ধরুন y কে আমি সেদিকে নিয়ে যাই, পরে আবার নিয়ে আসবো, আর x কে এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? এখানে y কে যদি নিয়ে গেলাম তাহলে শুধু দেখবে 9x, আর x এই 20 টাকা x থেকে আমি বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস 20 হয়ে গেল। এখানে অলরেডি আছে মাইনাস 2y, আর এই 90 যদি সেদিকে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস 90y। মানে কি হবে? মানে হবে এখানে হবে মাইনাস 11x, এখানে হবে মাইনাস 88 আর উভয় দিকে যদি আমরা আমরা 11 দিয়ে ভাগ করি, আগে দিয়ে একবার তো করলাম, কেন 11 দিয়ে ভাগ করলাম? এখানে দিচ্ছি 88, এখানে দিচ্ছি 11, তাহলে 88 11 গুণিত 11 গুণিত 11 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এটাকে যদি দিই তাহলে শুধু থাকবে x, 11 ক্যান্সেল হয়ে যাবে। এটাকে যদি 11 দিয়ে ভাগ, তাহলে 11 তো নিচে ক্যান্সেল, আর উপরে 88 এর মধ্যে কতবার যাবে? 11 8 বার। খানাটা লিখবে উভয় দিকে 11 দিয়ে ভাগ করা হবে। এবার এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, x মাইনাস 8y ইকুয়াল টু, ডান দিকে কি থাকবে? কিছু নেই, 0। এই হয়ে গেল আমাদের সমীকরণটা। বুঝতে পারছো তো আমি কখন সমীকরণ নিচ্ছি? যখন একটু সলভ করে এরকম কিছু একটা আকারে নিয়ে আসি, এরকম কিছু একটা আকারে x প্লাস by ইকুয়াল টু c বা d এরকম কিছু একটা আকারে, তখন আমি সমীকরণ 1 2 দিচ্ছি একটু সলভ করে। এখন আমরা করব কি? কিছু না, খুব ইজি। আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করব এই 1 এবং 2 এর মধ্যে। আবার একদম ইজি আছে, যেমন একটা চলক সমান আছে, তাহলে কি করব? কিছু না, জাস্ট 1 তো, তাহলে 1টাকে আবার আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিই, x প্লাস y ইকুয়াল টু 9। আর 2 নম্বরটা তো আমাদের কিছু পূরণ করতে লাগে না, কারণ অলরেডি একটা চলক সেম আছে, তাহলে আমার কি হবে? x মাইনাস 8y ইকুয়াল টু 0। এখন যেহেতু যে চলক সমান আছে সেটার চিহ্ন কি সেম, তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? চিহ্ন প্রথম বদলে নিতে হবে, 0 তো আর চিহ্ন কি বদলাম? 0 তো 0, তাহলে কি হবে? a মাইনাস x প্লাস x ক্যান্সেল, আর এই প্লাস 8y
আর এইটা হয়ে যাবে 9y, আর 9 থেকে 0 বিয়োগ করলে 9 থাকে, তাহলে কি হবে y ইকুয়াল টু 9/9, আর 9 ক্যান্সেল হয়ে কত থাকবে 1। ঠিক আছে, ক্যান্সেল হলে 0 হয় না, তোমরা এগুলো তো বেসিক জানো, বেসিক না জানলে বেসিক একটু দেখে নাও। এই হয়ে গেল y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু আচ্ছা x এখনো বের হলো না আমাদের, না? তাহলে চলো এগুলো মুছে আমরা করবো। ঠিক আছে, এগুলো তোমরা তুলে নাও, তারপরে x বের করবো, তারপরে আমরা করে নেব। আমরা এখন কি করবো, এই y এর মান y ইকুয়াল টু y এর মান আমরা কোথায় বসাবো, যে কোনো একটি জায়গায়। তো সমীকরণগুলো তো আমি মুছিয়ে ফেললাম। y এর মান 1 এ বসাই, এরকম 1 এ বসাই, বসালে কি হবে, একটা কি বলেছিল, একটা আমাদেরকে এরকম বলেছিল, তো তোমরা দেখতে পারবে একটু রিক্যাপ করে, যে x প্লাস ওয়াই, প্রথম যে সমীকরণ কি ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের ছিল 9, এরকম ছিল। তো এই সমীকরণে আমি বসাবো। ঠিক আছে, এটা লিখতে লাগবে না, আমি যেহেতু মুছিয়ে ফেলাম তাই লিখলাম। তাহলে y এর মান যদি 1 এ বসাই তাহলে কি হবে, x প্লাস y এর জায়গায় এই যে 1 ইকুয়াল টু 9, তারপরে x ইকুয়ালস টু 9 মাইনাস 1, পরে x ইকুয়ালস টু 8। x এবং y হয়ে গেল। এবং কি বলেছিল, বলছিল সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটির একক স্থানের সংখ্যা ধরেছিলাম x কে, এবং দশকের স্থানের সংখ্যাটা ধরেছিলাম y কে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কি হবে, একক স্থানে আমাদের থাকবে এই যে x, মানে এরকম, তো সংখ্যাটি এরকম ছিল, একক স্থানে x, একক স্থানে y। x এর জায়গায় কি আসবে আমাদের, এই 8 আসবে, আর y এর জায়গায় কি আসবে 1 আসবে, মানে সংখ্যাটি হয়ে গেল 18। ঠিক আছে, আমরা বলবো অতএব সংখ্যাটি হলো 18। এটাও তোমরা পাশে লিখে রাখবে যদি বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, কি ইজি। এরপরেটা এরকম দেখি, আর দুইটা তো আছে। এরপরে আমাদেরকে 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর কি বলছে, বলছে মিনাত 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে গিয়েছিলেন। তিনি কোষাধ্যক্ষকে, মানে কেশিয়ার যে টাকাটা নেয় ব্যাংকের, কেশিয়ারকে কেবল 50 টাকা এবং 100 টাকার নোট দেওয়ার জন্য বললেন, তোলার জন্য, আচ্ছা পয়সা ওঠানোর জন্য। ঠিক আছে, কেবল 50 টাকা এবং 100 টাকা। মিনা সর্বমোট 25টি নোট পেলেন। তিনি 50 টাকা এবং 100 টাকা কয়টি নোট পেয়েছিলেন? খুব ইজি। কয়টি নোট পেয়েছিলেন আমরা জানি কি, যেটা জানি না সেটাকে তো আমরা ধরে নিই। তাহলে আমরা ধরি ধরি কি, 50 টাকা নোট, নোটের সংখ্যা 50 টাকা নোটের সংখ্যা x, এবং 100 টাকা নোটের সংখ্যা y। y বাস হয়ে গেল। এখন খুব ইজি, যেমন কিছু করে দিন, যেমন টাকা কতটি নোট দিয়েছিল। আচ্ছা প্রথমে দেখি, মিনা 20,000 টাকা টোটাল, মানে কেশিয়ার তাকে কত টাকা দেবে, 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা নোট তুলতে গিয়েছিলেন তিনি। চলো তাহলে আমার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দিয়ে দিই, 20,000 টাকা হতে হবে টোটাল, মোট মোট কত টাকা হতে হবে, 20,000 টাকা। এটা কি ছিল 50 টাকার নোট, তো 50 টাকার নোট একটা দিলে কত হয়, এখানে এখানে 50 টাকার নোট যদি একটা দেয় মিনাকে, তাহলে 50 একটা হলো 50 টাকা। 50 টাকার নোট যদি দুইটা দিয়ে দেয় কেশিয়ার তাকে, তাহলে সে পাবে 100 টাকা। এরকম যতটি দেয় ততটা পূরণ হবে, কত টাকা হবে। ঠিক তো, তাহলে 50 টাকার নোট যদি এক্সট্রা দেয়, কতটা দেয় জানি না আমরা, যদি এক্সট্রা দেয় তাহলে তাহলে কিছু একটা টাকা হবে, এখানে কিছু একটা টাকা হবে, ধরো হ্যাঁ বুঝানো। এবং যোগ করি এর সাথে আমরা 100 টাকার নোট, 100 টাকার নোট যদি কতটা দেয়, ওয়াইটা দেয়, তাহলে এখানেও কিছু একটা এরকম কিছু একটা টাকা হবে, কারণ 100 টাকার নোট যদি একটা দেয় তাহলে 100 টাকা, 100 টাকার নোট যদি দুইটা দেয় তাহলে 200 টাকা, তাহলে এরকম এক্স ওয়াইটা দিলে এরকম কিছু একটা টাকা হবে, এরকম 50 টাকা। এই সর্বমোট টাকা 50 টাকার নোট যতটা পেলেন, 100 টাকার নোট মিলে যত টাকা পেলেন, সব টাকা কত সমান হতে হবে, তিনি কত টাকা ওটাতে গিয়েছিলেন, 2000। এই দেখো কি ইজি, কি ইজি, কোনো প্রবলেম এখানে, এগুলো আমরা মুছে ফেলি। তাহলে একটা সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা চলো এটা 50x। ঠিক আছে, এখান থেকে আমরা আর একটু
এটাকে সমাধান করে নিই তাহলে আমাদের জন্য ভালো হবে। কি সমাধান? কিচ্ছু না, মানে এই সকল ক্ষেত্রে আমরা দেখছি সেটা 50 দিয়ে ভাগ হবে। 50কে তো 50 দিয়ে ভাগ হবে, একবার যাবে। 100কে 50 দিয়ে ভাগ হবে, দুইবার যাবে যাবে। এখানে যেহেতু দেখছি 200 আছে, মানে 2000, কিন্তু 2000-এর মধ্যে এই 200 50 দিয়ে 4 বার যাবে, এবং 2000-এর মধ্যে 200-এর মধ্যে 4 বার গেলে 2000-এর মধ্যে 40 বার যাবে। মানে এইসব প্রতিটি পদ 50 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে আমরা ছোট করার জন্য বাম দিকে ডান দিকে সব দিকে 50 দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হবে? ভাগ করলে কি হবে? এটাকে যদি ভাগ করে নিই তাহলে থাকবে শুধু এক্স। এটাকে যদি ভাগ করে নিই শুধু থাকবে 2y, কারণ 100-এর মধ্যে 50 দুইবার যাবে। আর এটাকে যদি ভাগ করে নিই, এই যে দেখলাম এখন 200-এর মধ্যে 50 কতবার যাবে? 4 বার। আর সাথে আরো একটা শূন্য আছে, তাহলে টোটাল 2000-এর মধ্যে কতবার যাবে? 40 বার। আর এখানে আমরা কারণ লিখে দিই, এগুলো তো লাগবে না। এখানে আমরা কারণ লিখে, আচ্ছা এটাকে 1 দিয়ে তারপরে কারণ লিখে দিই। উভয় দিকে আমরা কি করলাম? 50 দিয়ে ভাগ করলাম। এই একটা সমীকরণ। আর কি বলছে দেখো, তাকে কেশিয়ার কত টাকা, টোটাল মোট 50 টাকার নোট আর 100 টাকার নোটের টোটাল কতটা দিলেন তাকে? মোট 25টা নোট দিলেন, ঠিক আছে। তাহলে আমরা মানে 50 টাকার নোট এক্সটা আর 100 টাকার নোট ওয়াইটা, টোটাল নোটের সংখ্যা মিলে কতটা হতে হবে? 25টা হতে হবে। কতটা দিলেন জানি না, কিন্তু দুটা মিলে 2500 হবে। এই হয়ে গেল আমাদের 2। এখন তোমরা সব করবে না আমি করবো? এটা তোমরা করো না, কিছু না, হয়ে যাবে। এখানেও দেখো এক্স, এই সমীকরণে এক্স এক্স সমান আছে, সমান থাকলে কিন্তু কিছু পূরণ করতেই লাগে না। তাহলে তোমরা কি করবে? এখানে 1 দিয়ে এই সমীকরণ লিখবে, এখানে 2 দিয়ে এই সমীকরণ লিখবে, বিয়োগ করবে। তোমরা এক্স এর মান পেয়ে যাবে। বিয়োগ কেন করবে? কারণ এই দুইটা যে সমান আছে তাদের মধ্যে চিহ্ন চিহ্ন সেম আছে, প্লাস প্লাস আছে। এক্স ওয়াই এর মান পেয়ে যাবে। সেই ওয়াই এর মান তোমরা এটাতে বসাতে পারবা, এটাতে আমি বলবো এটাতে বসাও। কারণ কি? কারণ এখানে একটু ছোট আছে এর তুলনায়। কেন বসালে তোমরা আবার ওয়াই এর মান বসালে এক্স এর মান পেয়ে যাবে। তাহলে বলেছিল 50 টাকার নোট কতটা বলো, যে এক্স এর যে মান আসবে 25, 30 যত সংখ্যা আসবে, মানে 25-এর নিচে আসবে 15, 16 তো সেটা হয়ে যাবে। আর 100 টাকার নোট এরকম যে কোনো একটা সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। সো আমি বলছিলাম দুটা করো তো, তাহলে শেষ 5 নম্বরটা করিয়ে দেবো সম্পূর্ণ, ঠিক আছে। এটা তোমার করে নাও। এবার আমরা 5 নম্বর দেখি। একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট ধরা হয়, এবং তারপর থেকে 3 দিন প্রতিদিন অতিরিক্ত মূল্য ধরা হয়। মানে আগে একটা এরকম আমরা পেয়েছিলাম, লৈখিক পদ্ধতিতে হয়তো না হয় প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এরকম একটা অঙ্ক পেয়েছিলাম যে গাড়ির ভাড়া, গাড়ি তো উঠার একটা ফিক্সড আছে, এরপরে প্রতি কিলোমিটার তুমি যত যাবে তত তার জন্য এরকম কত টাকা করে fixed হবে। এরকম, ঠিক আছে। ঠিক একই ধরনের যে প্রথম 3 দিনের ভাড়া নির্দিষ্ট করা হয়। মানে প্রথম 3 দিন একটা টাকা তোমাকে দিতেই হবে, ঠিক আছে, একটা fixed। এরপরে 3 দিনের উপরে যদি যায় 4 দিন, 5 দিন, 6 দিন, তাহলে প্রথম 3 দিনের টাকা দেওয়ার পরে এরপরে এক্সট্রা আরো টাকা তোমাদেরকে দিতে হবে বাকিগুলো। তাহলে কি, একটি গ্রন্থাগারে প্রথম 3 দিন বইয়ের ভাড়া নির্দিষ্ট ধরা হয়, এবং তারপর থেকে প্রতিদিন অতিরিক্ত মূল্য ধরা হয়। সরিতা 7 দিনের জন্য বই রাখাতে 27 টাকা দেয়, এবং শশী 5 দিনের জন্য বই রাখাতে 21 টাকা দেয়। নির্দিষ্ট ভাড়া এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া কত নির্ণয় করো? খুব ইজি। নির্দিষ্ট ভাড়া আমরা জানি না, কত ধরে নেবো? এক্স। এবং অতিরিক্ত দিনের ভাড়া আমরা জানি না, কত ধরে নেবো? ওয়াই। কথা হলো এখন 7 দিনের জন্য কে বই রেখেছিল? 7 দিনের জন্য সরিতা। 7 দিনের জন্য। এখন 7 দিনকে আমরা এভাবে ডিভাইড করে নিই। প্রথম 3 দিন, 7 দিন তো টোটাল, ঠিক আছে। 1, 2, 3 এরকম, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। 7 দিন মানে এই 3 দিনের জন্য তার কি দিতে হবে? একটা ফিক্সড টাকা দিতে হবে, মানে এক্সট্রা দিতে লাগবে না, ঠিক আছে। শুধু ফিক্সড 3 দিনের জন্য একটা ফিক্সড, ধরে নিলাম এই যে X টাকা এই 3 দিনের জন্য দিয়েছিল, ঠিক আছে। এবং অতিরিক্ত আর থাকলো কত? এই 7 থেকে 3 দিন বিয়োগ দিলে 1, 2, 3, 4 দিন। এই 4 দিনের জন্য প্রতিদিনে অতিরিক্ত ভাড়া, প্রতিদিনে যদি আমরা ওয়াই ধরি তাহলে 4 দিনের জন্য 4y হয়ে যাবে। প্রতিদিন ওয়াই টাকা, 4 দিনে 4y। মানে সরিতা এই X টাকা এবং এই 4y টাকা দেবে। মানে এটা যোগ কত দেবে? সরিতা কত টাকা দিয়েছিল? সরিতা 27 টাকা দিয়েছিল। এরকম হবে, বুঝতে পারছো তো? 7 দিন নিল,
প্রথম 3 দিনের জন্য একদম ফিক্সড 1 টাকা মানে এক্স। এরপরে প্রতিদিনের জন্য ওয়াই, ওয়াই কি প্রতিদিনের বা যে কোনো একটা, তো প্রতিদিনের জন্য যদি ওয়াই হয় তবে মোট 4 দিন আছে, তাহলে 4 দিনের জন্য 4 ওয়াই এবং এর সর্বমোট মিলে সে কত টাকা দেবে 27 টাকা। ঠিক সেইভাবে শশীও কত দিনের জন্য নিল শশী, এখানে আমি শশীর ক্ষেত্রে লিখে দিই শশী, শশী 5 দিনের জন্য, শশী 7 দিন না, শশী 5 দিন, তাহলে প্রথম 3 দিনে সেও এক্স দেবে, প্লাস হবে আরো 2 দিন সে যেহেতু এক্সট্রা নিল 3 দিন পরে, তাহলে একদিনের জন্য ওয়াই, 2 দিনের জন্য 2 ওয়াই হয়ে যাবে, সে কত দেবে, সে 21 টাকা দেবে। এই সমীকরণ হয়, এই হলো একটা সমীকরণ, এই হলো একটা, কত ইজি না সমীকরণ, এভাবে অঙ্ক করতে। চলো তাহলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় সেটা দেখি। প্রথমে আমরা কি বলবো, ধরি নির্দিষ্ট ভাড়া এক্স এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া ওয়াই। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন মতে দেখে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি। এই যে এখন তোমাদেরকে একটা বুঝালাম, যদি তোমাদেরকে বুঝতে অসুবিধা হয় এই অঙ্কটা, তাহলে এই যে 2 লাইন লিখেছিলাম এখানে, সেটা তোমরা এই অঙ্কের পাশে কবিতা তোমরা লিখে রাখবে। প্রশ্ন মতে কি বলছে আসলে, প্রশ্ন মতে বলছে এই যে এক্স টাকা প্রথমে সরিতার ক্ষেত্রে কি হবে, প্রশ্ন মতে সরিতা দেবে, সরিতা দেবে কত, প্রথমে 3 দিনের জন্য এক্স টাকা, প্রথম 3 দিনের জন্য এক্স টাকা এবং অতিরিক্ত তার কত ছিল, 4 দিন ছিল, অতিরিক্ত 4 দিনের জন্য 4 ওয়াই টাকা। আমি এখানে কি প্রত্যেক অতিরিক্ত দিনের জন্য ওয়াই করেছিলাম, তো তাহলে অতিরিক্ত যেহেতু তার 4 দিন ছিল, তাহলে 4 ওয়াই টাকা অতিরিক্ত 4 দিনের জন্য। ঠিক আছে, ঠিক সেইভাবে আমরা এখানে সরিতা দেবে এবং একটা কি ছিল, নামটা কি, শশী, এবং শশী দেবে বা এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন না লিখে আমরা এটা একটু পরে লিখবো, এরকম থাকুক। ঠিক আছে, সরিতা দেবে এবং শশী দেবে প্রথম 3 দিনের জন্য কত, তারও সেম একই, 3 দিনের জন্য এক্স টাকা দেবে, এক্স টাকা, এবং অতিরিক্ত তার কত ছিল, তার 2 দিন ছিল, যেহেতু সে 5 দিনের জন্য রেখেছিল, অতিরিক্ত 2 দিনের জন্য 2 দিন হলে 2 ওয়াই টাকা। এখন আমরা বলবো প্রশ্ন মতে কি, এই যে তার এক্স আর 4 ওয়াই সরিতার ক্ষেত্রে সে টোটাল এগুলো মিলে টোটাল টাকা ফিক্সড নির্দিষ্ট যে টাকা এবং অতিরিক্ত যে টাকা টোটাল কত টাকা পে করেছিল, 27 টাকা। ঠিক তো, প্রশ্ন দেওয়া আছে, এটাকে আমরা 1 দিয়ে দিলাম। আর শশী কি করবে, এক্স তার টাকা, আর সে 2 দিনের জন্য ছিল আরো 2 ওয়াই টাকা, দুজন মিলে সে 21 টাকা পে করবে। এই 2 নম্বর সমীকরণ, বাস। এখন এগুলো আমরা সলভ করে নিই। এসবটির ক্ষেত্রে দেখছি শুধু একটা সলভ প্রমাণ হয়ে আসছে, অঙ্কটা একটু সোজা হয়ে যাচ্ছে, একটু কঠিন থাকার কথা আসলে। তাহলে আমরা কি করব, এখানে আমরা শুধু আমরা এরকম কোনো 1 মাইনাস 2 এরকম তোমার করতে পারবো, যেটা সমীকরণ না 1 মাইনাস 2 করলে কি হবে, এক থেকে বিয়োগ করবো, এক্স থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে শুধু থাকবে, এখানে তো ক্যান্সেল হয়ে যাবে। তোমরা আমি তো করতে পারবো, কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি করছি না এই কারণে তোমার আরো বুঝতে অসুবিধা হবে। তো আগে যেভাবে করাচ্ছিলাম সেভাবে করিয়েছি। এবং এখানে কি বলছিলাম আমি, এখানে বলছিলাম 1 implies x plus 4y equal to 27, এখানে লিখলাম y 2 নম্বর x plus 2y equal to 21। আর যেভাবে আমাদের এখন যেহেতু বিয়োগ করতে লাগবে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন করে নেব, বিয়োগ, তাহলে বিয়োগ বিয়োগ, এখানে বিয়োগ, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তাহলে 4y থেকে 2y গেলে থাকবে 2y ইকুয়াল টু 27 থেকে 21 গেলে থাকবে 6, তাহলে কি হবে y ইকুয়াল টু 6/2, তাহলে ভাগ করলে থাকবে 3, y ইকুয়াল 3 হয়ে গেল। তো
এখন আমরা এখান থেকে যখন সেই y এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো? x পেয়ে যাবো। তাহলে আমরা বলবো y এর মান সমীকরণ এই ক্ষেত্রে বসিয়ে দিই, সমীকরণ 2 তে বসাই y এর মান, বসালে কি হবে? y এর মান যদি x প্লাস 2 ইন্টু y, 2 ইন্টু y, তো x প্লাস 2 ইন্টু y এর জায়গায় এই যে 3 দিয়ে দেবো। 3 ইকুয়ালস টু কত থাকে আমাদের? 21। তাহলে কি হবে? x প্লাস 6 ইকুয়াল টু 21 প্লাস x ইকুয়াল টু 21 থেকে 6 বিয়োগ করলে 15 থাকবে। ঠিক আছে, তাহলে এখন কি বলেছিল যে নির্দিষ্ট ভাড়া এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া কত নির্ণয় করো। তাহলে নির্দিষ্ট ভাড়া কি ছিল আমাদের? x, তাহলে 15 টাকার নির্দিষ্ট ভাড়া। অতিরিক্ত দিনের ভাড়া কি ধরেছিলাম? y, তাহলে অতিরিক্ত দিনের ভাড়া হবে আমাদের 3 টাকা। এর কনক্লুশন লাইন তোমরা লিখবে না, আমি লিখে দেবো। চলো লিখে দিই। অতএব নির্দিষ্ট ভাড়া ইকুয়াল টু 15 টাকা এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া ইকুয়ালস টু 3 টাকা। শেষ। এবং তোমরা এটা চেক করে দেখতে পাবো যে প্রথমে তার 7 দিনের জন্য নির্দিষ্ট করো, তাহলে প্রথম 3 দিনে যদি সে শুধু 3 টাকা, প্রথম 3 দিনে যদি নির্দিষ্ট ভাড়া যদি 15 টাকা নেয়, ঠিক আছে, আর থাকলো কতটা? 4 দিন। তাহলে সেই 4 দিন যদি প্রতিদিন যদি সে 3 টাকা করে দেয়, তাহলে 4 দিনে টিচাররা 12 টাকা দেবে। তাহলে প্রথম 3 দিনে 15 আর পরের 4 দিনে 12 মিলে কত তার? সে টোটাল পে কত করেছিল? 27 প্রশ্নে দেওয়া ছিল। ঠিক সেইভাবে শশীর ক্ষেত্রে দেখি, প্রথম টোটাল 5 দিনের জন্য নিয়েছিল, তাহলে প্রথম দিনে 3 দিনে তার ফিক্স হবে 15 টাকা। পরে যে 2 দিন এক্সট্রা আসে, 2 দিনে একদিন 3 টাকা করে হলে 2 দিনে 3 গুণা 6 টাকা, তাহলে 15 আর 6 কত হবে? আমাদের 21। এই ছিল আমাদের অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো। এরপরে নেক্সট ক্লাসে আমরা 3.5 যে প্রজীবন পদ্ধতি সেটা হবে। তাহলে চলো আজকে এখানে থাকুক, নেক্সট ক্লাসে দেখা হবে।